কমে আমার যাচ্ছে তো আমার মনে আউটপুট হচ্ছে। লেভেল ইনপুট লেভেল দুইটাই পারফেক্ট দেওয়া আছে রে, কম নাই। আচ্ছা তুই অত সমস্যা নাই, এটা নিয়ে অসুবিধা নেই। ওকে। ঠিক আছে, সো আমার এখন কি জানি বলে তো পরিচয় হচ্ছে, আমার নাম ভাইয়া নাইম, ভাইয়া তোমাদের নাইম ভাই, নাইম চৌধুরী। হ্যাঁ, আমার ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, উইচ ইজ বুটেক্স, তোমরা সবাই জানো, লেখা আছে অলরেডি আমাদের স্ক্রিনে। আর আমাদের সাথে তোমাদের আরেকজন ভাই থাকবে, রাহুল ভাই, উনি পরিচয় দিয়ে স্টার্ট করবে ইনশাল্লাহ। সো থাকো আমাদের সাথে আগামী 2 ঘন্টা, ইনশাল্লাহ আশা করি একটা বেস্ট ক্লাস হবে এবং এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবা। সো টিল দেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে রাহুল? ওকে। নাই। তো ওকে, ওই যে তাসফিক লিখছে লেটস স্টার্ট। আর কোন একজন লিখছিল মনে হয় আমাকেও ইমেল করছিল, বাট আমি মনে হয় ইমেলটা রিপ্লাই দিতে পারিনি। তো ওইটা নিয়ে মন খারাপ করো না। তুমি কাইন্ডলি আমার ইমেলে আরেকটা নক দিও, তোমার যে সমস্যা ছিল আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? নাইম, মুক্তা ভাই সাউন্ড ঠিক আছে না? রাহুল, তোমার সাউন্ড হ্যাঁ জি একদম ভাই, পারফেক্ট সাউন্ড আছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আর এই তোমরা সাউন্ড টাউন নিয়ে খুব বেশি প্যারা খাও না, সাউন্ড পুরো পারফেক্টলি ওকে আছে। অনেক সময় বিভিন্ন জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় নেট কানেকশন মানে ব্যান্ডউইথ কানেকশন ফ্লাকচুয়েট করলে একটু সাউন্ড কমে ভাই, বাট এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না আজকে। তো আমার সাথে হয়তো এখানে অনেকে আগে ক্লাস করছো, তো আমাদের ক্লাস টাইমও প্রায় 1-2 মিনিট ক্রস হয়ে গেছে। তো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমাদের নাইম ভাই অনেক কিছুই বলছে। আর যদি কারো কিছু অনেক কিছু জানার থাকে লাস্টে, একদম ক্লাস শেষে আমরা 5-10 মিনিট একটু সময় দিব, তখন বইলো, ঠিক আছে? তা এখন আমরা মূলত ক্লাসটাতেই ফোকাস দিব। আর সাকিব, তোমার ডিভাইসটা চেক করো, ওকে? আর ক্লাস শুরুর সাথে সাথেই তোমরা চ্যাটে অথবা কিউএনএ তে অনেকগুলা লেখার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফোকাস দিব। কিউএনএ এবং চ্যাটটা যত পারি অ্যাভয়েড করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? তো চলো। তো আজকে আমি তোমাদের সাথে আছি, আমি রাহুল, বুটেক্সে ছিলাম। ভাই হচ্ছে 2012 বেচ। তো আজকে আমরা C10-এ আমাদের ইনঅর্গানিকের লাস্ট পার্ট অর্থাৎ তড়িৎ রসায়ন দেখবো, আর হচ্ছে অর্থনৈতিক রসায়ন, এই দুইটা পড়বো, ঠিক আছে? তো প্রথম স্লাইডটাতে আমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রিতে পরিবাহী গুলাকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, এটা নাম ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়, ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর আবার বেশ কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে সুপরিবাহী। কয়েকটা এক্সাম্পল যদি দিই, যেমন মনে করো আয়রন, সিলভার, কপার এক্সেট্রা। আর এরপরে আমাদের আছে একটা অর্ধপরিবাহী, যেটা তোমাদের ফিজিক্স একটা অধ্যায় আছে এটার উপরে, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টরের উপরে। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কারা কারা আছে? সিলিকন, জার্মেনিয়াম, এরকম। আর আরেকটা এখন কিছু কিছু বই এগুলা পাওয়া যায়, যেমন সুপার পরিবাহী, যেগুলা সুপার পরিবাহী, জাস্ট আমরা এখানে জাস্ট সুপার পরিবাহীর জাস্ট উদাহরণগুলা দেখবো, সুপার পরিবাহীর জাস্ট উদাহরণগুলা সিম্পলি। এটার নাম হচ্ছে নিওবিয়াম, জার্মেনিয়াম, নিউমিয়াম, নিউবিয়াম, টিন, ঠিক আছে? এগুলো জাস্ট নামগুলো যদি কারো উচ্চারণ করতে কষ্ট হয়, তোমরা জাস্ট সিম্পলি গুগল করো তাইলেই হবে, ঠিক আছে? জাস্ট সিম্পলি গুগল করো তাইলেই হবে। আর তড়িৎ বিশ্লেষ্য যারা আছে, তড়িৎ বিশ্লেষ্য দুইটা ভাগ, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। একটা সবল আর একটা হচ্ছে কি দুর্বল। সবলের মধ্যে উদাহরণ যদি আমরা দিই, HCl, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলা। আর এই দুর্বলের মধ্যে আসি, দুর্বলের মধ্যে আমাদের হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলা, রাহুল, আমি ঠিক একটু আছে? ইন্টারাপ্ট করি রাহুল। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, রাহুল, সেটা হচ্ছে তোমার ওই লিখতেছো না, লেখার সাথে সাথে মনে হয় ওই যে তোমার হেডফোনের তারটা বা কোনো একটা কিছুর জন্য একটা সাউন্ড হচ্ছে। সো তারটা একটু দূরে সরায় একটু লিখবা নাকি মনে হচ্ছে। আচ্ছা দাঁড়া, আমি তাহলে প্রবলেম সমাধান হ্যাঁ, করে মানে দিচ্ছি, কিছু একটা দাঁড়া। ওই যে তুমি লিখতে যায় মনে হচ্ছে নড়তেছে শব্দ হচ্ছে, এই টাইপের কিছু একটা মনে হচ্ছে, পোলাপান লিখতেছে তো এই জন্য বললাম আর কি, দেখো একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি ইয়ে করতেছি। নাইম, এবার ঠিক আছে তো? এবার কোনো সাউন্ড হয়?
রাহুল ঠিক আছে, রাহুল এবার ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা পার্টি উড়িয়ে ফেলতেছে। ওকে, আচ্ছা সবাই একটু বলো তো এবার আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা। সবাই বলো তো। ওকে, নাও ক্লিয়ার, ইমরান ক্লিয়ার। মাঝে মাঝে এখানে ওই আমাদের আশেপাশে বাচ্চা পোলাপাইন থাকে, তো এরা খেলাধুলা করে, ওরা একটু সাউন্ড দেয়। ঠিক আছে, ওকে। চলো আমরা শুরু করি। তো এখানে প্রথম যে স্লাইডটা, এখান থেকে জাস্ট সিম্পলি আমাদের এমসিকিউর জন্য আমরা পড়বো, জাস্ট সিম্পলি এমসিকিউ। এটা নিয়ে কোনো ধরনের প্যারা খাওয়ার কোনো দরকার নেই, এই সবাই হয়েছে, আর এই চ্যাটে এত কিছু লেখার দরকার নেই। চলো আমরা এবার পড়ার মধ্যে আসি। প্রথম যে স্লাইডটা আছে, এই স্লাইডটা থেকে শুধুমাত্র আমরা এমসিকিউর জন্য পড়বো। জাস্ট কোনটা সুপরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, কোনটা সবল, কোনটা দুর্বল, এটা তত গুরুত্বপূর্ণ না। তো পরের স্লাইডে যাই। আমাদের যে সেল গুলো আছে, তড়িৎ কোষ, তার দুইটা প্রকারভেদ। একটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল, আর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। আমাদের যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেটা ইলেকট্রোলাইটিক সেল, যেটা এটার মধ্যে আমাদের কেমিক্যাল এনার্জি, আমাদের যে কেমিক্যাল এনার্জি আছে, কেমিক্যাল এনার্জিটা আমরা কি করি, আমাদের, ধরো একটু, এখানে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি মানে হচ্ছে বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জিটা সে কিসে কনভার্ট হয়, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এনার্জিটা নিচে লিখে দিচ্ছি, এনার্জি। এখন এই কনভার্সনটা কিভাবে হয়, এখানে একটা ব্যাটারি লাগে, এখানে হচ্ছে কি একটা ব্যাটারি নিডেড। এই কনভার্সনটার জন্য একটা ব্যাটারি নিডেড থাকে, ব্যাটারি লাগবে, ব্যাটারি নিডেড। আর যেহেতু এই সম্পূর্ণ প্রসেসটা সে ইন্ডিভিজুয়াল, সে নিজে একা একা করতে পারে না, তাই হচ্ছে ডিপেন্ডেন্ট, সে হচ্ছে কি একটা ডিপেন্ডেন্ট সেল, ডিপেন্ডেন্ট সেল। কারণ সে ব্যাটারির উপর ডিপেন্ডেন্ট, সে বাইরে থেকে ব্যাটারির উপর ডিপেন্ডেন্ট। আর যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, এই সেলে কেমিক্যাল এনার্জি, আমাদের কেমিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হয়, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ইলেকট্রিক্যাল এনার্জি। আর এই ক্ষেত্রে সে নিজেই একটা ব্যাটারির মতো কাজ করে, সে নিজেই একটা ব্যাটারির মতো কাজ করে। আর সে কার উপর ডিপেন্ডেন্ট না, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেল, ইন্ডিপেন্ডেন্ট সেল। এখন অনেকেরই মনে কোয়েশ্চেন আসে, ভাই এখান থেকে তাহলে কোয়েশ্চেন কি আসে, এখান থেকে সিম্পল কোয়েশ্চেন আসে যে শক্তির রূপান্তর। আমরা যদি শক্তির রূপান্তরটা ভুলে যাই, তুমি শুধু এটা মনে রাখবা, তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ দ্বারা বিশ্লেষণ, অর্থাৎ তড়িৎ মানে তুমি ইলেকট্রিক্যাল এনার্জি দ্বারা তুমি একটা কেমিক্যালকে ভাঙবা, তখন এখানে কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। আর এটা উল্টো হবে কোন জায়গায়, তড়িৎ রাসায়নিক কোষে। ঠিক আছে, এটা আমরা এখানে জাস্ট, এটা এমসিকিউর জন্য, এগুলো জাস্ট এমসিকিউর জন্য ছোটখাটো টপিক, একবার দেখলে কোনো সময় ভুলবা না। ঠিক আছে, তো চলো সামনে যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, ধাতুর সক্রিয়তার সিরিজ, এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা। দেখো এখানে একটা কবিতা দেওয়া আছে, যে লিকে কানা মেঘেইবার, এলে যেন ফিরে, সোনা পাবো হয় কোথাকার আজ পেটাবে আমায়। মনে রাখবা, এই ধাতুগুলা সক্রিয়তার সিরিজে যারা উপরের দিকে তারা হচ্ছে মোর রিয়েক্টিভ, তারা অনেক সক্রিয়, তারা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ। আর যারা নিচের দিকে তারা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, এরা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ, এটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। ওকে, আরেকটা জিনিস, এই ধাতুর যারা উপরের দিকে থাকে, এই সক্রিয়তা সিরিজে যারা উপরের দিকে থাকে, তারা হচ্ছে অ্যানোড, তারা অ্যানোড হিসেবে প্রায়োরিটি পাবে। আর যারা নিচের দিকে থাকে তারা হচ্ছে ক্যাথোড হিসেবে প্রায়োরিটি পাবে। হিসেবে পাবে, ক্যাথোড হিসেবে। ভাই সবসময় আমি এইভাবে মনে রাখতাম, যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ আগে না, তাহলে এ হচ্ছে উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে যারা থাকবে তারা হচ্ছে অ্যানোড, আর নিচের দিকে যারা থাকবে তারা হচ্ছে কি, ক্যাথোড। এখানে আরো কয়েকটা ইনফরমেশন দিই। অ্যানোডে যেহেতু জারণ হয়, তাহলে যত উপরের দিকে থাকবা তুমি, তুমি যত উপরের দিকে উঠবা, তোমার জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। কি হবে, জারণ ক্ষমতা বাড়বে, জারণ ক্ষমতা বাড়বে। আর তুমি যত নিচের দিকে নামবা, ততই তোমার কি, বিজারণ ক্ষমতা বাড়বে, বিজারণ ক্ষমতা বাড়বে, বিজারণ ক্ষমতা বাড়বে। ওকে, উপরের দিকে যারা তাদের জারণ ক্ষমতা বেশি, আর নিচের দিকে যারা তাদের বিজারণ ক্ষমতা বেশি।
তুমি উপরের দিকে থাকলে তুমি অ্যানোড, আর নিচের দিকে তুমি থাকলে তুমি হচ্ছে ক্যাথোড। এখন মনে রাখবা, আমি একটা জিনিস এখানে রেখে দিচ্ছি। এখানে এখানে আরেকটা জিনিস আছে যে নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? নাসাই কোলাবেন আজ হাসে। একটু হাস্যকর হইলেও মনে রাখার জন্য খুবই ইফেক্টিভ। এই যে সিরিজ গুলো আছে দেখো, এখানে যে ডিরেকশন দেয়া আছে, আমি একটা জিনিস এখানে একটা দাগ দিচ্ছি, দেখো লাইনটা দেখো, এখানে একটা লাইন দিচ্ছি আমি। তুমি যখন উপরের থেকে নিচের দিকে নামবা, এই লাইন বরাবর তুমি যদি উপরের দিকে নিচের দিকে নামো, তখন তুমি যখন উপর থেকে নিচের দিকে নামবা, তোমার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। কি হবে? তোমার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। প্রবণতা বাড়বে অর্থাৎ তুমি যতই উপরের থেকে নিচে নামবা, এই বোথ সাইডের ক্ষেত্রে এই দুইটা কেসেই তুমি যতই উপরের থেকে নিচে নামবা, এই দুইটা কেসে তুমি যতই উপরের থেকে নিচে নামবা, তোমার কি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কমবে। ব্যাপারটা মানে, অর্থাৎ এগুলো যদি চার্জ যুক্ত হইতো, মনে করো লিথিয়াম প্লাস, তারপর হচ্ছে পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, তুমি যত নিচের দিকে নামবা, তোমার তত বেশি চার্জ মুক্ত হওয়ার, অর্থাৎ তুমি পজিটিভ থেকে নিউট্রাল হবা, আর নেগেটিভ থেকেও কি নিরপেক্ষ হবা। অর্থাৎ যার অবস্থান যত নিচে, সে তত তাড়াতাড়ি কি চার্জ মুক্ত হবে। অর্থাৎ আমি যদি এখানে চিন্তা করি ভাই, যদি তোমাদেরকে এখানে বলি, মনে করো আমার এতে আমার মনে করি লেড 2 প্লাস আছে, লেড 2 প্লাস, আর বিতে আছে হচ্ছে আমার কপার 2 প্লাস। এই দুইটা অপশনের মধ্যে মনে করি, এই যে আমি এই সিরিজটা, এগুলো যদি ক্যাটায়ন হইতো, আমি যদি এই সিরিজটা চিন্তা করি, এ এবং বি এর মধ্যে, আমি তো বলছি যত নিচের দিকে নামবো ততই আমার ক্যাথোডে যাওয়ার প্রবণতা বাড়বে, মানে কি আমি চার্জ মুক্ত হব। এখন তোমাদেরকে যদি আমি বলি যে এ এবং বি এর মধ্যে কোনটা আগে ক্যাথোডে যাবে বা কোনটা আগে চার্জ মুক্ত হবে, তোমরা একটু কাইন্ডলি এটা ইয়াতে লেখো তো, চ্যাটে লেখো তো, আমি একটু দেখি তো। দুর্জয়, এনি, শান্ত, তানহা, রাহুল নামেও একজন আছে। আচ্ছা বি, হ্যাঁ এটা খুবই সহজ ছিল। আমাদের পরীক্ষার সময় এরকম 4-5টা মানে 4-5টা অপশন দিয়ে বলবে যে কোনটা আগে চার্জ মুক্ত হবে। জাস্ট আমরা সিম্পলি মনে রাখবো, তড়িৎ রাসায়নিক সিরিজে যার অবস্থান যত নিচে, সে ক্যাথোডে যাওয়ার বা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তার তত বেশি। তাহলে এখানে কার হবে? আমাদের কপারের হবে। ঠিক আছে, এখানে আমরা অনেকেই অ্যাটেন্ড করছি, প্রত্যেকেরই ধন্যবাদ। চলো আমরা আবার এখানে ফিরে আসি। তাহলে এই সিরিজটা কেন আমরা পড়বো? এই সিরিজটা আমাকে শিখিয়ে দিবে যে কাকে আমি অ্যানোড বানাবো, কাকে আমি ক্যাথোড নিব। এই সিরিজটা আমাকে বলে দিবে কার জারণ ক্ষমতা বেশি, কার বিজারণ ক্ষমতা বেশি। এই সিরিজটা আমাকে অ্যান্সার করতে সাহায্য করবে। যদি আমাকে 4-5টা ক্যাটায়ন দিয়ে দেয় অথবা অ্যানায়ন দিয়ে দেয়, আমি বলতে পারবো কে আগে ক্যাথোডে যাবে অথবা কে আগে অ্যানোডে যাবে। যা শুধুমাত্র আমরা এটা মনে রাখবো, উপরের থেকে নিচে নামলে তাদের চার্জ মুক্ত হওয়ার, ক্যাটায়ন থাকলে সে নিউট্রাল হবে, অ্যানায়ন থাকলে সে কি নিউট্রাল হবে। চার্জ মুক্ত মানে সে একটা ইলেকট্রন ছাড়বে, না হলে নিবে। আমার কথাটা কি বুঝতে পারছো সবাই? এখানে আমাদের চ্যাটে অনেকেই পার্টিসিপেট করছো। ভাইয়া বেরিয়াম কই, এখানে জাস্ট কবিতা মিলে যতটুকু অতগুলা রাখা হয়েছে, তুমি চাইলে আরো কবিতা বানিয়ে সবগুলোকে এখানে ইনক্লুড করতে পারো। ঠিক আছে সৌরভ, বেরিয়াম কই, এটা বেরিয়ামকে কোয়েশ্চেন করতে সমস্যা নাই। ভাইয়া বেরিয়াম কই, বেরিয়াম তো আছে, বই আছে, বাট এখানে কবিতা যতটুকু মিলে অতটুকুই লেখানো হয়েছে। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। মানে হচ্ছে তুমি ইলেকট্রিসিটি দিয়ে আমরা কোনো কিছুকে ভাঙবো, তড়িৎ বিশ্লেষণ। এখন দেখো, আমি যদি সোডিয়াম ক্লোরাইড, সবাই একটু এবার মনোযোগ দাও, সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, গলিত বলতে এখানে মোলটেন বলা মানে হচ্ছে গলিত। হ্যাঁ, গলিত বলতে একটু যদি জিনিসটা একটু বলতেন আমাকে, গলিত বলা মানে কি জানো? তুমি সোডিয়াম ক্লোরাইড বাজার থেকে কিনে আনছো, এরপরে চুলাতে হিট দেওয়া শুরু করছো, এত হিট দিছো যে সোডিয়াম ক্লোরাইড গলে গেছে, কিন্তু ওইখানে কোনো পানি নেই। এখানে দেয়ার উইল বি নো ওয়াটার, এখানে কিন্তু কোনো ওয়াটার নেই, এখানে একটু ওয়াটার নেই। ঠিক আছে, এখানে কোনো ওয়াটার নেই। তাহলে দেখো, এই সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ থেকে একটা সোডিয়াম প্লাস আসে, এটা আমাদের ক্যাটায়ন, আর আসবে কি ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে আমাদের অ্যানায়ন, অ্যানায়ন। এখন ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অ্যানায়ন আকৃষ্ট হয় অ্যানোড তড়িৎদ্বার দ্বারা। এই নাম থেকে কিন্তু অ্যানোড হচ্ছে, এটার নাম অ্যানায়ন থেকে যে তড়িৎ দ্বারা যায় অ্যানোডে যাবে। তাহলে দেখো, এই যে ক্লোরাইড আয়ন অ্যানোডে জারণ হয়, দুইটা ক্লোরাইড আয়ন কয়টা ইলেকট্রন ছাড়বে? দুইটা ইলেকট্রন ছেড়ে সে ক্লোরিন অণুতে পরিণত হবে। একই রকম ভাবে ক্যাথোডে, ক্যাথোডে কি হবে বলতো? ক্যাথোডে হবে বিজারণ, ক্যাথোডে যাবে হচ্ছে আমাদের ক্যাটায়ন। এই দুইটা সোডিয়াম প্লাস আয়ন দুইটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে
এবং তৈরি করবে কি সোডিয়াম ধাতু, দুইটা সোডিয়াম ধাতু। এখানে হচ্ছে জারণ, এটা হচ্ছে আমাদের জারণ, আর এটা হচ্ছে আমাদের কি বিজারণ, এখানে হচ্ছে বিজারণ। আর এই যে ইলেকট্রন গুলা যাতায়াত করার জন্য যে আমরা তড়িৎদ্বার গুলা নিলাম, এখানে তড়িৎদ্বার কাকে নিলাম? এখানে আমরা একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিলাম, ওটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার। এখানে একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিলাম, ওটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার। একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার যার নাম হচ্ছে কি প্লাটিনাম, এটা হচ্ছে নিষ্ক্রিয় বা ইনার্ট, ইংলিশে লিখি ইনার্ট বা ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? ওকে, অবশ্যই মনে রাখবে এটা কিন্তু গলিত, গলিত বলা মানে এখানে কোনো পানি নেই। এইবার দেখো, এইবার জমবে, এইবার ব্যাপারগুলা একদমই সিম্পল ভাই, এটাকে শর্টকাটে বোঝানোর জন্য একটা টেকনিকও লিখে দিয়েছে যাতে তোমাদের আর ভুল না হয়। দেখো, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলিত দ্রবণ, জলীয় দ্রবণ, আর একটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ। ভাইয়া দুইটার মধ্যেই কিন্তু পানি আছে, কিন্তু এটাতে অতিরিক্ত পানি আছে। দুইটার মধ্যেই আমাদের পানি আছে, আর এটাতে এক্সেস পানি আছে, এটাতে একটু অতিরিক্ত পানি আছে, এটার মধ্যে অতিরিক্ত ওয়াটার আছে। দুইটাতেই আমাদের পানি আছে। এখানে আমি যে সোডিয়াম ক্লোরাইডটা নিছি, এটা সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। এটাকে আমরা কনসেন্ট্রেটও বলতে পারি, মানে কি গাঢ় বলতে পারি, বাংলায় লিখি যারা, এটাকে আমরা গাঢ় বলতে পারি। এখানে পানির পরিমাণের তুলনায় আমাদের সোডিয়াম ক্লোরাইড তুলনামূলকভাবে বেশি আছে, ঠিক আছে, গাঢ়। আমি বারবার বলতেছি ডিআইএল দিয়ে মানে হচ্ছে ডাইলুট, মানে লঘু, যেখানে পানি কম, যেখানে পানি বেশি কিন্তু দ্রব কম। এখানে আমাদের দ্রবটার ঘনমাত্রা বেশি, আর এটাকে বলা হয় গাঢ়। দুইটাই কিন্তু জলীয়, কিন্তু একটার মধ্যে পানি বেশি থাকার কারণে ওটা হচ্ছে গাঢ়, একটার মধ্যে পানি বেশি থাকার কারণে ওটা হচ্ছে লঘু, আর এটাতে পানির তুলনায় দ্রব বেশি থাকার কারণে ওটা হচ্ছে গাঢ়। ভাই এটার তাহলে কি মেইন সমস্যা কোন জায়গায়? তো চলো দেখি। এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে তুমি পাবা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন, আর পানির কাছ থেকে তুমি পাবা হচ্ছে H প্লাস আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। একই রকম ভাবে এইখানেও কিন্তু তুমি সোডিয়াম প্লাস আয়ন পাবা আর কি ক্লোরাইড মাইনাস আয়ন পাবা, আর এখানে H প্লাস আয়ন পাবা, এই হাইড্রোক্সাইড আয়ন পাবা। খেয়াল করো, এইবার মজার কথাটা শুনো। এখন অসুবিধা হবে কি, এই যে ক্যাথোড অথবা অ্যানোড, এগুলাতে এট এ টাইম শুধুমাত্র একটাই যেতে পারে। এই যে ক্যাথোড অথবা অ্যানোড, এগুলার মধ্যে H প্লাস হবে না। আব্দুল্লাহ এখানে H প্লাস পাইছে, H প্লাসটা লিখি নাই, ও আছে এখানে একটু H প্লাসটা একটু ভুলেছে আপনারা, থ্যাংক ইউ। আমি কনসেন্ট্রেট বলা মানে হচ্ছে কি ওইখানে দ্রবটা বেশি দেয়া আছে, পানির পরিমাণটা সামান্য কম দেয়া আছে, ঠিক আছে, ওকে। এই যে একাধিক ক্যাটায়ন অথবা একাধিক অ্যানায়ন, এবার একটা অসুবিধা না, যদি একের অধিক ক্যাটায়ন অথবা অ্যানায়ন থাকে কোনটা আগে চার্জ মুক্ত হবে? তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। কয়টা বিষয়? তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সিরিজে অবস্থান। ক্যাটায়নের ক্ষেত্রে এই সিরিজের অবস্থানটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই যে এখানে দুইটা ক্যাটায়ন আছে না, এই দুইটা ক্যাটায়নের ক্ষেত্রে যার অবস্থান নিচে, যার অবস্থান নিচে সেটি আগে চার্জ মুক্ত হবে, সেটি আগে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্ত হবে। যার অবস্থান নিচে সেটি আগে চার্জ মুক্ত হবে। আর অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখব যে কোনটার ঘনমাত্রা বেশি। অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখব কোনটার ঘনমাত্রা বেশি। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি, তড়িৎদ্বারের প্রকৃতি, ঠিক আছে। এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন দেখো, আমার দুইটা ক্যাটায়ন, আমি দেখবো যার অবস্থান নিচে ওইটা আগে ক্যাথোডে যাবে। আর অ্যানায়নের ক্ষেত্রে আমি দেখবো তার ঘনমাত্রা, অ্যানায়নের ক্ষেত্রে দেখবো তার ঘনমাত্রা যত বেশি হবে ওইটা যাবে, ঠিক আছে। তো চলো আমরা এখানে দেখি। এই যে সোডিয়াম ক্লোরাইডে তুমি জলীয় দ্রবণ নিছো, এখান থেকে তুমি সোডিয়াম প্লাস আয়ন পাইলা আর ক্লোরাইড আয়ন মাইনাস পেলা, আর হচ্ছে কি H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন। দুই পাশে সেম সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন, H প্লাস আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তো চলো ক্যাথোডে জানি কে যাবে বলছি। ক্যাথোডে আমি দেখবো তড়িৎ রাসায়নিক সিরিজে কার অবস্থান নিচে। দেখো আমাদের সোডিয়াম সাহেব অনেক উপরে আর হাইড্রোজেন সাহেব অনেক নিচে, তাহলে H প্লাস আগে কি এখানে যাবে। দুইটা H প্লাস আয়ন দুইটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, কিসে কনভার্ট হবে? হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। এটা দুই ক্ষেত্রেই সত্য।
এক বা একাধিক ক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখবো যে যত নিচে থাকবে তার ক্যাথোডে যাওয়ার প্রবণতা তত বেশি। এটা ভাই আগেই বলে আসছি। H+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, কিছু কনভার্ট হবে হাইড্রোজেন। এইবার সবাই একটু মনোযোগ দাও, সবাই চ্যাটে অথবা কিউএনএ থেকে এবার এই জায়গায় একটু মনোযোগ দাও। আমাদের এখানে যে ক্লোরাইড আয়ন, এটার ঘনমাত্রা আমরা ধরছি 0.1 মোলার। সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ধরছি কত? 0.1 মোলার, যেটা সোডিয়াম ক্লোরাইডের একটা কি জলীয় দ্রবণ, কিন্তু হচ্ছে গাঢ়। এই ক্ষেত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত বলতো? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻1। 0.1 বলা মানে কি 10⁻1 মোলার না? এক কথাই তো। আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻7। এখন এই 10⁻7 নিয়ে অনেকে চুল ছেঁড়া বিশ্লেষণ করবে যে কোথা থেকে আসছে। আরে বোকা, এই সোডিয়াম হাইড্রোক্সাইড আসে পানি থেকে। আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, যে হাইড্রোক্সাইডটা আসে পানি থেকে। তো বিশুদ্ধ পানিতে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি 10⁻7 না? বিশুদ্ধ পানিতে আমাদের H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত? 10⁻7। এখন দেখো, তুমি বলো তো অ্যানোডে কে যাবে? দুইটা অ্যানায়নের মধ্যে কে যাবে যার ঘনমাত্রা বেশি? তাহলে এখানে কে যাবে? এখানে যাবে হচ্ছে ক্লোরাইড আয়ন। এখানে কে যাবে? ক্লোরাইড আয়ন। অর্থাৎ দুইটা ক্লোরাইড আয়ন সে দুইটা ইলেকট্রন ছাড়বে আর তৈরি করবে কি? তৈরি করবে হচ্ছে ক্লোরিন গ্যাস তৈরি করবে। কারণ এখানে অনেকেরই মনে এই কোয়েশ্চেন, আমি জানি এটা চ্যাটে অনেকেই লিখবে, যেখানে এই যে রাহুল নামে যে ছেলেটা ও লিখছে, সৌরভ রাহুল, রাহুল দুইবার লিখবে, তিনবার লেখা দরকার নেই রাহুল। আর এখানে আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের কে কে গেছে, এটা হয়ে গেছে অলরেডি কনসেন্ট্রেটেডের ক্ষেত্রে। এইবার এখানে আসো ডাইলুটেডের ক্ষেত্রে ভাই অসুবিধা কি? অ্যাকচুয়ালি ডাইলুটেডের ক্ষেত্রে আমাকে এই সিরিজটা ফলো করতে হবে। ভাইয়ের কথাটা একটু সবাই শুনো। আমরা যখন লঘু নিয়ে কাজ করব তখন আমরা, এবার কিন্তু আমি বলতে পারি না যে এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি আছে। এইবার আমরা সিরিজটা ফলো করব। এবার আমরা কাকে ফলো করব? ফলো করব সিরিজকে। সিরিজের অবস্থান কার নিচে? হাইড্রোক্সাইড আয়নের নিচে না? এই হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, এর হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে কোনটা চার্জ মুক্ত হবে? দেখো, যখন লঘু হবে তখন আমরা সিরিজ ফলো করব। একটু লিখে দিচ্ছি, সিরিজ ফলো। দেখো সবকিছুই লিখে দিচ্ছি, যদি তুমি একটু ঠিক মতো ফলো আপ করতে পারো, ভিডিওটা পেয়ে যাচ্ছ, ক্লাসটা আসলেই দেখবা তোমার কাছে অনেক ইফিশিয়েন্ট হবে। তো দেখো, আমরা যখন লঘু দেখবো তখন কিন্তু লঘু বলতে এখানে ক্লোরাইড আয়নের পরিমাণ খুবই সামান্য আছে। তখন আমরা সিরিজ ফলো করবো। সিরিজে যার অবস্থান নিচে সে আগে অ্যানোডে চার্জ মুক্ত হবে। এখানে আমরা জাস্ট এটা মনে রাখবো যে চারটা হাইড্রোক্সাইড আয়ন সে চারটা ইলেকট্রন ছাড়বে। এটা বিক্রিয়াটা মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলবা। সে 2 অণু পানি দিবে আর আমাকে কি দিবে? অক্সিজেন দিবে। ঠিক আছে, 2 অণু পানি দিবে আর কি দিবে? অক্সিজেন দিবে। ঠিক আছে, যদি আমি একদম সুন্দর মতো লিখে দিছি যে কনসেন্ট্রেটেড হলে কি হচ্ছে, আর আমাদের যদি সিরিজে হয়, যদি আমাদের লঘু হয় তখন আমাদের কি হবে, ভাই কিন্তু একদম ক্লিয়ার কাট ভাবে বলে দিছি। তাহলে আমরা যদি ক্যাটায়নের ক্ষেত্রে লিখি, যদি একাধিক ক্যাটায়ন থাকে যার অবস্থান নিচে সে আগে ক্যাথোডে যাবে। আর অ্যানায়নের ক্ষেত্রে আমরা একটু পরেই ভাই একটা জিনিস তোমাদেরকে নোট করে দিচ্ছি, ওই নোট জিনিসটা দেখতে পাবো। এই যে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এখানে একটা ভুলে দাগ পড়ে গেছে। দেখো এখানে দেখো, দেখো এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। এখানে আমি লেড ক্লোরাইড, সোডিয়াম সালফেট এবং কপার সালফেট দিচ্ছি। এগুলো প্রত্যেকটা জলীয় দ্রবণ বা কনসেন্ট্রেটেড বলা যেতে পারে। তো আর জলীয় দ্রবণ বলে আলার দুনিয়া তো পানি, এখানে আছে কি আছে? H+ আর হচ্ছে কি OH-। এখন দেখো, ক্যাটায়ন আমার এখানে লেড প্লাসও আছে আর এখানে H+ আছে। কার অবস্থান জানি উপরে? আমার নিচে কিন্তু অবস্থান হচ্ছে H+ আয়নের। মনে রাখবা, আমাদের যে পর্যায় আমাদের যে তড়িৎ রাসায়নিক সিরিজ, এই সিরিজে হাইড্রোজেনের উপরে থাকে লেড, উপরে থাকে লেড 2+ আর নিচে থাকে কপার 2+। তাহলে বলতো ক্যাটায়ন হিসেবে এখানে কে সঞ্চিত হবে? অবশ্যই হাইড্রোজেন গ্যাস সঞ্চিত হবে। আর দেখো এবার নিচে ভাই একটা কথা লিখছি, সবাই একটু খেয়াল করো। নিচে ভাই লিখছি, যদি জলীয় দ্রবণে অ্যানায়ন হিসেবে হ্যালাইড আয়ন থাকে। হ্যালাইড আয়ন বলতে কি? যদি ক্লোরাইড, ব্রোমাইড অথবা আয়োডাইড আয়ন থাকে, যদি জলীয় দ্রবণে হ্যালাইড আয়ন অ্যানায়ন হিসেবে থাকে, তখন এগুলো হ্যালাইড আয়ন চার্জমুক্ত হবে। তখন কি এই হ্যালাইড আয়নটা চার্জমুক্ত হবে। অর্থাৎ এই ক্লোরাইড থেকে আমাদের তখন কি আসবে? ক্লোরিন আসবে। ক্লোরাইড থেকে আমাদের কি আসবে? ক্লোরিন আসবে। আর যদি অন্যান্য আয়ন থাকে, যদি এগুলা ব্যতীত অন্যান্য আয়ন বলতে যদি যদি সালফেট থাকে বা নাইট্রেট আয়ন থাকে, তখন আমাদের অ্যানোডে কি আসবে? তখন আমাদের অ্যানোড থাকে, তবে কি উৎপন্ন হবে? তবে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে। তখন আমাদের কি হবে? তখন আমাদের উৎপন্ন হবে পানি এবং অক্সিজেন, যেটা কোথা থেকে আসবে? এই হাইড্রোক্সাইড আয়ন থেকে আসবে। পানির হাইড্রোক্সাইড আয়ন থেকে আসবে। ঠিক
আছে? আমি আবারও বলতেছি, যদি জলীয় দ্রবণে তোমার অ্যানায়ন হিসেবে কোনো হ্যালাইড আয়ন থাকে তাহলে হ্যালাইড আয়নটা চার্জ মুক্ত হবে। কিন্তু এর ব্যত্যয় যদি সালফেট, নাইট্রেট এগুলা থাকে তখন পানি থেকে কি আসবে? হাইড্রোক্সাইড আয়ন থেকে যে কি আসবে? পানি আর অক্সিজেন। তাহলে বলতো এখানে সোডিয়াম আছে, সালফেট আছে, ক্যাটায়ন সোডিয়াম কি অনেক উপরে, H+ নিচে, তাহলে এখানে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর সালফেট থাকার কারণে এখানে কি আসবে? পানি আর অক্সিজেন আসবে। একই রকম ভাবে দেখো এখানেও সালফেট আছে, তাহলে কি আসবে? পানি আর অক্সিজেন। আর এখানে কে সঞ্চিত হবে? কপার না হাইড্রোজেন? দেখো হাইড্রোজেনের নিচে কপার থাকে, তাহলে কে সঞ্চিত হবে? কপার ধাতু সঞ্চিত হবে। তোমরা যদি এই দুইটা লাইন একটু মনোযোগ দিয়ে পড়তে পারো, একটু যদি বাসায় প্র্যাকটিস করো, আমাদের দেখবে একটা বইটা চার্টই দেওয়া আছে, তুমি দেখবে সবগুলা অনর্গল ধারায় পারতেছো। ঠিক আছে ভাই, আমি একটু সবাই একটু এই চিত্রটা দেখো, আমি একটু চ্যাটটাও ফলো আপ করি, তোমরা কি লিখছো। আচ্ছা, এই এগেইন রাফিজ, তুমি আমাকে যখন ভিডিওটা দিবে তুমি আমাকে যতবার ইচ্ছা রিপিট করতে পারো। তারপরে ভাই আমি একবার করে বলে দিই, যদি জলীয় দ্রবণে অ্যানায়ন হিসেবে হ্যালাইড আয়ন থাকে, যেমন ক্লোরাইড, ব্রোমাইড অথবা আয়োডাইড থাকে, তখন এইগুলা থেকে ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন তৈরি হবে। আর অন্যান্য যদি কেউ থাকে, যেমন মনে করো সালফেট, তারপর হচ্ছে যদি ক্লোরাইড থাকে, তখন এটা থেকে কি উৎপন্ন হবে? অ্যানোডে পানি এবং অক্সিজেন উৎপন্ন হবে। আর ক্যাটায়নের ক্ষেত্রে তো খুবই সহজ, এক বা একাধিক ক্যাটায়নের ক্ষেত্রে যার অবস্থান নিচে সে আগে ক্যাথোডে সঞ্চিত হবে। ঠিক আছে, তো যারা একটু বুঝতে পারো সবাই একটু চ্যাটে ওয়াই লিখে দিত আমাকে এটা। ক্যাথোডে, আমি তো ক্যাথোডে কেন H2 হয়েছে নর্মালি কথা, যে আমাদের লেডের নিচে হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা সঞ্চিত হবে, তাই কি হাইড্রোজেন হয়েছে। আর কপার কেন হয়েছে? কারণ H+ এর নিচে হচ্ছে কপার। সিরিজটা, জাস্ট সিরিজটা মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, মুন্না বলছে যে বেস ছিল এটা, আচ্ছা সবগুলা জিনিসই বেস, তারপরে এক দুজন বুঝবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের জন্য ভিডিওর অপশনও আছে, ওই জিনিসটা ভিডিও থেকে দেখে নিও। ওকে, এবার তোমরা এই পোল কোয়েশ্চেনটা ওয়ান, এই পোল কোয়েশ্চেন ওয়ানে আমি তোমাদের এতটুকু হেল্প করে দিচ্ছি, এটার অ্যান্সার আমাদের অড গুলো হবে, বিজোড় গুলো হবে। আমি তোমাদের পোল কোয়েশ্চেনে দিচ্ছি, কেউ যা ইয়াতে অ্যান্সার দিবে না, সবাই পোলের মধ্যে অ্যান্সার দেবে, সবাই পার্টিসিপেট করবে। জড়ো সরো হয়ে শীতে বসে থাকলে হবে না। চলো অ্যান্সার করো, পার্টিসিপেট করো। একদম প্রথমেই স্টার্টিং এ একজন যে দাগাইছে সঠিক দাগাইছিল একদম প্রথমে। কি, আমাদের মাত্র 3% ভোট কাউন্ট হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 মিনিট সময়। কেউ আল্লাহর হস্তে উপদোষ 20 করে দাগায় না। দেখো আমি তোমাদেরকে বলে দেওয়ার পরও তোমরা 2 আর 4 দিচ্ছ, এটা হতাশাজনক। ভাই কিন্তু তোমাদেরকে বলেই দিছে যে, তোমাদেরকে এতটুকু হেল্প করে দিছে যে ভাই এটা ইভেন নাম্বার হবে না, এটা অড নাম্বার অ্যান্সার হবে। এরপরও তোমরা দিচ্ছ। ঠিক আছে, দিয়ে দাও। উপদোষ 20 করে আল্লাহর নামে যদি দিয়ে দাও, তাহলে কিন্তু আল্লাহ তাদেরকেই সাহায্য করবে যে আসলেই মানে নিজের হেল্প করতে চায়। আমাদের অর্ধেক ভোট পড়ছে মাত্র। তোমাদেরকে এই যে পার্টিসিপেটের জন্য মোবাইলে মেসেজ পাঠানো উচিত যে কে কয়টা পার্টিসিপেট করছে আব্বা আম্মুর কাছে। ওকে, 2-1, 1 মিনিট শেষ আমাদের, এত বেশি সময় দেওয়া যাবে না, এগুলো খুবই সহজ অ্যান্সার, এগুলো পারার কথা। আমি এটা এন্ড করে দিচ্ছি, অনেকেই পার্টিসিপেট করছো। তো চলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের, এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বার। আমাদের প্রায় 40, মানে প্রায় 48% সঠিক অ্যান্সার দিছো। তো এটা কেন আমি একটু দেখাই দিই, দেখো। আমরা এখানে সোডিয়াম ব্রোমাইডের গাঢ় দ্রবণ নিছি বা জলীয় দ্রবণ নিছি। আমরা সোডিয়াম ব্রোমাইডের, একটা কনসেন্ট্রেটেড জলীয় দ্রবণ নিছি, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে কি কি আছে। সোডিয়াম প্লাস আছে, তারপর ব্রোমাইড আয়ন আছে, তারপর হচ্ছে হাইড্রোজেন প্লাস আছে, আর OH মাইনাস আছে। নরমালি ক্যাটায়ন এই দুইটা, তো এই দুইটার মধ্যে তাহলে ক্যাথোডে কে আসবে? ক্যাথোডে নির্দ্বিধায় বলা যায় ক্যাথোডে আসবে কি? হাইড্রোজেন প্লাসটা 2টা ইলেকট্রন নিবে, নিচে হাইড্রোজেন গ্যাস আকারে সঞ্চিত হবে। আর অ্যানোডে প্রায়োরিটি পাবে কি বলতো? অ্যানোডে তো ভাই এতক্ষণ বলেই দিছি, যেহেতু হ্যালাইড আয়ন আছে, তাহলে এই ব্রোমাইড আয়নটা চার্জ মুক্ত হবে। এই ব্রোমাইড আয়ন 2টা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে সে কিসে পরিণত হবে? ব্রোমিনে। এখানে কনফিউশনটা অনেকে 1 আর 3 এর মাঝখানে হয়, এই কারণে আমি যাতে কনফিউশন না হয় তারপর আমি বলে দিচ্ছি। বাকি যে দুজন পড়ে থাকে না, এই যে আমাদের সোডিয়াম প্লাস আর এই হাইড্রোক্সাইড, এই দুজন মিলে আমাদের তৈরি করে এই সোডিয়াম প্লাস, তারা খালি পড়ে থাকে না। এই সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড আয়ন, এই দুজন কম্বাইন হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আসে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটা।
ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হতো এটা। এটা যারা ভুল করছো, মানে আমি বলে দেওয়ার পরও যারা মনে করো তোমরা অনেকে ডিফারেন্ট কোয়েশ্চেন লাগাইছো, এরকম উল্টাপাল্টা দিলে কিন্তু পরীক্ষা হলে বিপদে পড়তে হবে, ঠিক আছে। আর নিশাদ, এবার মনে হয় তুমি বুঝতে পারছো। তো এরকম উল্টাপাল্টা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলে হবে না, যে উপদোষ বিষ কইরা বা আক্কার বাক্কার কি জানি সামথিং একটা করে না, তো এরকম করলে হবে না। একটা কোয়েশ্চেন কে বুঝে তারপর অ্যান্সার করো, তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, এগুলো কিন্তু আসলে 1 মিনিটও লাগে না, ঠিক আছে। ওকে, সমস্যা নাই, আস্তে আস্তে ভুল দিকে শিখবা। এবার হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক আর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। একটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় আর একটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, মনে করো তুমি কপারকে সঞ্চিত করতে চাচ্ছ, তাহলে এখানে একটা কপার অণুকে সঞ্চিত করতে তোমাকে 2টা ইলেকট্রন দিতে হয়। তুমি যদি 1 মোল কপারকে সঞ্চিত করতে চাও, তুমি যদি 1 মোল কপারকে সঞ্চিত করতে চাও, 1 মোল কপার মানে হচ্ছে 63.5 গ্রাম, 63.5 গ্রাম। তাহলে এখানে কয় মোল ইলেকট্রন দিতে হবে? 2 মোল ইলেকট্রন দিতে হবে। 2 মোল ইলেকট্রন দিতে হবে। আর 2 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে, 1 ফ্যারাডে বলতে আমরা জানি, 1 ফ্যারাডে বলতে আমরা জানি 96,500 কুলম চার্জ, 96,500 কুলম ইলেকট্রনের চার্জ। অর্থাৎ আমি যদি এখানে 2 ইন্টু 96,500 কুলম চার্জ দিই, 2 ইন্টু 96,500 কুলম চার্জ দিই, তাহলে আমার এক মোল কপার সঞ্চিত হবে, বা আমি বলতে পারি যে 63.5 গ্রাম কি আমার কপার সঞ্চিত হবে। একই রকম ভাবে আমি যদি অ্যালুমিনিয়ামের জন্য চিন্তা করি, আমি যদি অ্যালুমিনিয়ামের 1 মোলকে সঞ্চিত করতে চাই, তাহলে এখানে 3 ফ্যারাডে কারেন্ট দিতে হবে। কতটুকু সঞ্চিত হবে? 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে, বা 1 মোল অ্যালুমিনিয়ামের যে গ্রাম পারমাণবিক ভর ওটা হচ্ছে 27 গ্রাম। অর্থাৎ আমি যদি এখানে 3 ইন্টু 96,500 কুলম চার্জ দিই, তখন আমার কতটুকু সঞ্চিত হবে? তখন আমার 1 মোল অ্যালুমিনিয়াম বা কতটুকু সঞ্চিত হবে? 27 গ্রাম। এইবার দেখো, এই যে রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলতে যেটা বুঝাইছে একটু খেয়াল করো। আমি যখন 2 ইন্টু 96,500 কুলম চার্জ দিই, আমি যখন 2 ইন্টু 96,500 কুলম চার্জ দেই, তখন সঞ্চিত ভর কতটুকু? তখন সঞ্চিত ভর হচ্ছে 63.5 গ্রাম সঞ্চিত ভর। এটা কপারের ক্ষেত্রে না। আমি যদি এখন 1 কুলম চার্জের জন্য চিন্তা করি, প্রতি 1 কুলম চার্জের জন্য যদি সঞ্চিত ভরটা চিন্তা করি, তাহলে কতটুকু হবে বলতো? 63.5 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 96,500। অর্থাৎ প্রতি কুলম চার্জের জন্য যতটুকু ভর সঞ্চিত হয়, প্রতি একটা চার্জের জন্য যতটুকু সঞ্চিত হয়, ওটাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করতে পারি, যে Z ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, ই ইন্টু এফ। এফ হচ্ছে 1 ফ্যারাডে, আর ইটা কি ভাইয়া? ইটা হচ্ছে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা, অনেকে তুল্য সংখ্যা বলতে পারে, অসুবিধা নেই। স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা, স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। দেখো এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? কপারের ক্ষেত্রে 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তাহলে ই এর মান কত? 2। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এটা আমাদের জন্য একটা ফর্মুলা, যে জেড এর পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারবো, যে যে কোনো কারো গ্রাম পারমাণবিক ভরকে তার স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা বা এফ দ্বারা গুণ করলেই হয়ে যাবে। আর দেখো 2 ফ্যারাডের জন্য সঞ্চিত কতটুকু হয়? 2 ফ্যারাডের জন্য সঞ্চিত ভর হচ্ছে আমাদের, 2 ফ্যারাডের জন্য সঞ্চিত ভর হচ্ছে, কপারের জন্য আমি যদি চিন্তা করি সঞ্চিত ভর কপারের জন্য আমি যদি চিন্তা করি, সঞ্চিত ভর হচ্ছে 63.5 গ্রাম। তাহলে 1 ফ্যারাডের জন্য কতটুকু সঞ্চিত হবে? সঞ্চিত ভর হবে 63.5 বাই 2 গ্রাম। এই যে তুমি 1 ফ্যারাডের জন্য যতটুকু সঞ্চিত করো, এই যে 1 ফ্যারাডের জন্য তুমি যতটুকু সঞ্চিত করো, এটাই হচ্ছে তোমার রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা লিখতে পারি গ্রাম পারমাণবিক ভর ডিভাইড বাই ই। এটাকে অনেক সময় যোজনী বলে, স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা বলে, ডিফারেন্ট নাম বলা হয়, ঠিক আছে। এখন একটা জিনিস হচ্ছে কি, এটা আরেকটা ফর্মুলা, যে যে কোনো কারো গ্রাম পারমাণবিক ভরকে যদি তার ই দ্বারা ভাগ করা হয়, এটাকে আমরা তুল্য সংখ্যাও বলি অনেক জায়গায়, তুল্য সংখ্যা তোমার পরিমাণগত রসায়নে পড়ে আসছে, তখন আমরা কি পাই? আমরা পাই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক চিন্তা করা হয় 1 ফ্যারাডে বিদ্যুতের জন্য, আর এটা চিন্তা করা হয় 1 কুলম চার্জের জন্য। দুইটাই হচ্ছে সঞ্চিত ভর। আর নর্মাল কথা, 1 ফ্যারাডে তোমার 1 কুলম চার্জে যতটুকু জমা হবে 1 ফ্যারাডেতে, তার তুলনায় কি
96,500 গুণ বেশি সঞ্চিত হবে। তাই এখান থেকে একটা ফর্মুলা আসে যে রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের 96,500 গুণ। 96,500 গুণ অর্থাৎ তোমার 1 কুলম্ব চার্জের জন্য যদি তুমি বের করতে পারো, ওটাকে যদি তুমি 96,500 দ্বারা গুণ করো, তাহলে তুমি কি পাবা? ওটা তুমি পাবা হচ্ছে কি রাসায়নিক তুল্যাঙ্ক। ওটা পাবা তুমি হচ্ছে কি রাসায়নিক তুল্যাঙ্ক পাবা। তুল্য ভর না, এটা সৌরভ তুল্য ভর বলা যাবে না, তুল্য ভর অন্য জিনিস ভাইয়া। ইটা নরমালি ইটাকে আমরা এখানে যোজনী বলতে পারি। তারপর যেমন অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, ম্যাগনেসিয়ামের 2, এটাও বলা যেতে পারে, বাট তুল্য ভর না সৌরভ, তুল্য ভর না। মাইক দিব সৌরভ। ওকে, অ্যালুমিনিয়ামের 13 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর না। বুঝতে পারছো? পারমাণবিক সংখ্যা না, আমরা পারমাণবিক ভর নিয়ে কাজ করতেছি। তো একটা হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য, আর একটা হচ্ছে কি 1 ফ্যারাডে বিদ্যুতের জন্য। যখন আমরা পিডিএফটা আপলোড করে দিব, এই কনসেপ্টটা সুন্দর মতো আরেকবার একটু আস্তে আস্তে বসে বসে দেখবা। ঠিক আছে? একটা হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য সঞ্চিত ভর, এই দুইটাই কিন্তু আমাদের ভর, এই দুইটাই আমাদের সঞ্চিত ভর। একটা হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য, আর একটা হচ্ছে কি 1 ফ্যারাডে বিদ্যুতের জন্য। ঠিক আছে? এবার দেখো, ফ্যারাডের প্রথম সূত্র খুবই স্বাভাবিক সূত্র। ফ্যারাডে বলছে যে আমি যতটুকু কারেন্ট দিব, আমি যতটুকু চার্জের ফ্লো করব, অতটুকুই আমার কি সঞ্চিত হবে। অর্থাৎ যতটুকু কারেন্ট দিব ওই হারেই আমাদের কি সঞ্চিত হবে। অর্থাৎ সঞ্চিত যে তড়িৎ বিশ্লেষের পরিমাণ, এটা হচ্ছে চার্জের প্রবাহের উপর ডিপেন্ড করে। বা এটাকে লেখা যায় ডাব্লিউ সমান লেখা যায় হচ্ছে জেড, এই কিউর পরিবর্তে আমরা লিখতে পারি আইপি। ঠিক আছে? পরবর্তীতে এই জেডটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে? জেডটা নিয়ে অলরেডি আমরা অনেক চিল্লাচিল্লি করে আসছি যে এম বাই ই এফ আই টি। তাহলে আমরা সূত্র এটা দিয়ে অঙ্ক করবো। যে প্রথম সূত্রে বলা হয়েছে আমি যদি একটা তড়িৎ বিশ্লেষে একটা নির্দিষ্ট সময় ধরে ইলেকট্রিসিটি দেই, মানে যদি চার্জে ফ্লো করি, তাহলে যতক্ষণ আমি চার্জে ফ্লো করবো, যেই পরিমাণ আমি চার্জ ফ্লো করবো, ওই হারেই আমার পদার্থটা সঞ্চিত হবে। খুবই সহজ সূত্র। ওকে, আর দ্বিতীয় সূত্রে বলা হয়েছে, এটা ছিল দেখো একটাই তড়িৎ বিশ্লেষণ, কিন্তু এখানে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণ নিবা, আর প্রত্যেকের মধ্যে তুমি একই কারেন্ট দিবা। এটাতে বলা হয়েছে যখন কিউ কনস্ট্যান্ট থাকে, আমি যদি একই কারেন্ট সবার মধ্যে দেই, যদি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দেই, তখন যে সঞ্চিত পরিমাণটা ডাব্লিউটা ডিপেন্ড করে তার কার উপরে ডিপেন্ড করে? তার রাসায়নিক তুল্যাঙ্কের উপরে। বা এটাকে লেখা যায় রাসায়নিক তুল্যাঙ্কের উপরে, বা এটাকে লেখা যায় যে W1 ডিভাইড বাই W2 ইকুয়াল টু লেখা যায় E1 ডিভাইড বাই E2। এবার অনেকের মনে একটা কোয়েশ্চেন আসবে, সাপোজ আমি তোমাকে বললাম সবাই খেয়াল করো, আমি এখানে একটু জায়গা নিয়ে লিখলাম, মনে করো আমি কিউ সেম নিলাম, কিউ সেম। আমি যদি সোডিয়াম প্লাস নিই, মনে করো সোডিয়াম ক্লোরাইড নিলাম, আর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে? এখন কোনটা বেশি সঞ্চিত হবে, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? মনে রাখবা, যদি আমি একই কারেন্ট দেই, কোনটা বেশি সঞ্চিত হবে এটা ডিপেন্ড করে তার যোজনীর উপর, যোজনীর ব্যস্তানুপাতিক। মনে রাখবা, যদি আমি একই কারেন্ট দেই, কোনটা বেশি সঞ্চিত হবে এটা ডিপেন্ড করে তাদের ভিন্ন ভিন্ন যোজনীর উপরে। দেখো এখানে সোডিয়ামের যোজনী 1 আর ম্যাগনেসিয়ামের 2, যার যোজনী কম ওইটা বেশি সঞ্চিত হবে, তাহলে কোনটা সঞ্চিত হবে? সোডিয়াম। আর যদি ভাইয়া তোমাদেরকে এরকম দিতাম, এটা একটা কন্ডিশন, আর যদি এরকম দিতাম যে সাপোজ তোমাকে আমি সোডিয়াম দিলাম, সোডিয়াম প্লাস, আর দিলাম হচ্ছে পটাশিয়াম প্লাস, দুইটারই ভর, এইবার কোনটা সঞ্চিত হবে? দেখো এইবার দুইজনেরই যোজনী কিন্তু সেম, এখানে দুইজনেরই যোজনী সেম, কারণটা আমি সেম দিচ্ছি। এইবার যে সঞ্চিত ভরটা, এটা ডিপেন্ড করবে তার পারমাণবিক ভরের উপরে। অর্থাৎ যার পারমাণবিক ভর, যেখানে সোডিয়ামের হচ্ছে 23 আর 39 হচ্ছে কি 39.31 হচ্ছে কি পটাশিয়ামের, তাহলে কোনটা সঞ্চিত হবে? পটাশিয়াম বেশি সঞ্চিত হবে। তাহলে আমরা যদি আবার একটু বলি, যদি ভিন্ন ভিন্ন আমি যদি একই কারেন্ট দিই, যার যোজনী কম ওইটা বেশি সঞ্চিত হবে। আর যখন যোজনী সেম, যখন যার আণবিক ভর বেশি ওইটা বেশি সঞ্চিত হবে, যার আণবিক ভর বেশি ওইটা বেশি সঞ্চিত হবে। একটু কাইন্ডলি যারা এটা বুঝতে পারছো, একটু সবাই একটু চ্যাটে লিখে দিচ্ছে ভাইয়া বুঝতে পারছি, একটু কাইন্ডলি চ্যাটে লিখে দিতো। এটাকে ভাই একটু পানি খেয়ে নি।
ওকে, অলরেডি আমাদের অনেকগুলা চলে আসছে। ওকে, তো সেকেন্ড রুলটা একদম বলতে সেকেন্ড রুলটা আর কিছুই না, যদি আমার সেম কারেন্ট থাকে ভিন্ন ভিন্ন তড়িৎ পৃষ্ঠে কতটুকু সঞ্চিত হবে এটা ডিপেন্ড করে তাদের কি রাসায়নিক তুল্যাঙ্কের উপরে। আর এখানে তো ভাই সুন্দর মতো এই দুইটা পয়েন্ট দিয়ে দিলাম, এই দুইটা পয়েন্ট একটু দেখে নিবা তাহলে ইটস ওকে, জাস্ট এনাফ এটুকু। এবার বলছে তুমি কপার সালফেটের দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিছো, কত মোল কপার জমা হবে? 14-15 আসলে দেখি, আমরা দেখি তো কে কে 14-15 টিকতে পারে। চলো আমরা একটু করে দেখি সলিউশন। কপার 2+ আয়ন আছে, দুইটা ইলেকট্রন নেয় নরমালি, দুইটা ইলেকট্রন নেওয়ার মাধ্যমে সেই কপার ধাতু আকারে সঞ্চিত হয়। অর্থাৎ আমি যদি 1 মোল কপার 2+ আয়নে 2 ফ্যারাডে বিদ্যুৎ দেই তাহলে কতটুকু জমা হবে? 1 মোল জমা হবে। এখন যদি আমি 1 ফ্যারাডে দিই, এটা তো খুবই সহজ, কতটুকু জমা হবে? তাহলে আমার জমা হবে হাফ মোল কপার জমা হবে, হাফ মোল কপার জমা হবে, বা যেটাকে লেখা যায় 0.5 মোল, 0.5 মোল অফ কপার। এবার ভাই তোমাদেরকে একটা নোট লিখতেছি, নোটটা সবাই নোট করে নেবো, এটা নোটটা উঠে নাও। যার তুল্য সংখ্যা যত, যারা তুল্য সংখ্যা আগে পড়ে আসছো তাদের জন্য এটা অনেক সহজ, কারণ এটা আমরা পরিমাণগত রসায়ন এটা নিয়ে যথেষ্ট চিল্লাপাল্লা করছি। যার তুল্য সংখ্যা যত তার 1 মোল সঞ্চিত করতে 1 মোল সঞ্চিত করতে তত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়, তত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। এই কথাটা সবসময় মনে রাখবা। যার তুল্য সংখ্যা যত তার 1 মোল সঞ্চিত করতে তত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়। তাহলে আমরা যদি একটু উদাহরণ দিই, সাপোজ ভাই তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই। আমি যদি অ্যালুমিনিয়াম 3+ থেকে 1 মোল অ্যালুমিনিয়াম জমা করতে চাই, তাহলে আমাকে এখানে কয় ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে? দেখো অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা 3 বা যোজনী হচ্ছে 3, তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 3 ফ্যারাডে। এটা যদি আমি 1 মোল জমা করতে চাই। একই রকম ভাবে আমি যদি জিঙ্কের কথা চিন্তা করি, জিঙ্ক 2+ থেকে আমি যদি 1 মোল জিঙ্ক সঞ্চিত করতে চাই, তাহলে এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 2 ফ্যারাডে। মনে রাখবা, যার তুল্য সংখ্যা যত তার 1 মোল সঞ্চিত করতে তত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। ওকে, তো চলো সামনে যাই। খুবই সহজ একটা অঙ্ক। বলা আছে এত সেকেন্ড ধরে সময় তোমাকে দিয়ে দিছি, তোমাকে আমি বিদ্যুতের পরিমাণও দিয়ে দিছি কপার সালফেটে। এরপরে বলা আছে কি পরিমাণ, আমাকে বলছে কতটুকু কপার সঞ্চিত হবে তার ভরটা বের করো। তো চলো ক্যালকুলেট করি। সলিউশন হচ্ছে আমরা বের করব কতটুকু কপার সঞ্চিত হবে। সঞ্চিত কপারের ভর হবে MIT/EF, MIT/EF, MIT/EF। তো চলো এটা অঙ্কটা করি। MIT/EF, তো আমাদের কপার কতটুকু? কপার হচ্ছে 63.5। কয়েকটা মান তোমাদেরকে মুখস্থ করতে হবে, এরকম করতে করতে পরীক্ষা যখন করতে থাকবো তখন দেখবে এগুলো হয়ে যাবে। আর হচ্ছে 96,500। এখন বলে না যে ভাই কোনটা কোনটা মুখস্থ করবো, এটা হচ্ছে তোমার যতটুকু নিতে পারো তুমি, আর কয়েকটা মান মনে রাখলে অনেক তাড়াতাড়ি। আর কপারের ক্ষেত্রে ই কত বলতো? দুইটা না? কপার কয়টা ইলেকট্রন আদান প্রদান করে? দুইটা। আচ্ছা 96,500। চলো এটা কাটি, এটা কাটলে কত আসবে? নিচে 10 আর এটা হচ্ছে 4। এইবার দেখো সবাই একটু কাটাকাটিটা খেয়াল করো। তুমি যদি 10 দিয়ে 63.5 কে ভাগ করো তাহলে দশমিকটা 1 ঘর আগে চলে আসবে। এবার এটাকে 4 দ্বারা গুণ করো। কত দ্বারা? 4 দ্বারা। 4×5 = 20, 2 3 4 12 14, 424 হয়ে গেল 25। আর দশমিকটা কয় ঘর আগে চলে আসবে? 2 ঘর আগে। তাহলে অ্যান্সার কত? 25.4 গ্রাম। কতটুকু আমাদের কপার সঞ্চিত হলো? 25.4 গ্রাম কপার সঞ্চিত হলো। ঠিক আছে, এগুলো কে অনেকে হয়তো অ্যান্সার করে, মানে অনেকেই অ্যান্সার করছে। 96,500 তো লিখলাম।
না শান্ত হয় নাই, শান্ত তোমারটা ভুল হয়েছে। এই যে এখানে অনেকেরই 25.4 আসে। ওকে 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 ওকে, দেখছো রাহুলেরও 25 হচ্ছে উপরে। এখানে 96,500, 96,500, হ্যাঁ ঠিক আছে, এটা পারফেক্টলি ওকে আছে, রেজাল্ট অনেকেরই মিলছে। ওকে ওকে, তো চলো আমরা সামনে যাই। অঙ্কটাতে একটু সবাই একটু মনোযোগ দাও, এটাতে একটু সবাই দেখো। চলো, এইবার হচ্ছে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল পড়বো। যে সেলে আমরা জানি ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে আমাদের বর্তমান সময় একটা অনেক যুগান্তকারী ঘটনা। যেটা হচ্ছে আমাদের কি করে, আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল সে হচ্ছে কেমিক্যাল এনার্জিকে কাজে লাগায়। সেই কেমিক্যাল এনার্জিটাকে কাজে লাগিয়ে বর্তমানে আমাদের যেই ব্যাটারি বা রিচার্জেবল যে জিনিসগুলো এটার কারণে সম্ভব হয়েছে, সে কিসে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ওকে, এই যে ট্রান্সপোর্টেবল আমরা যে মোবাইল, তারপর কত কিছু এখন বিভিন্ন জায়গায় আমরা ট্রান্সপোর্টেবল ইউজ করি। 9650 লিখছেন, হ্যাঁ 9650 তো কাটাকাটি করলে তো দেখো 9650 কি বলতেছে। আচ্ছা, এখানে 9650 তো লিখছি, 9650 কাটাকাটি করলে দেখো একটা কাটা গেলে তো কত থাকে তোমার আলটিমেটলি। ঠিকই তো আছে। মাইক দিও মাইক। দেখি তো কি হয়েছে সমস্যাটা, একটু সবার সাথে একটু কথা বলি। কি মেহেদি লোল কি হয়েছে, কি লোলে কি হয়েছে ব্যাপারটা, মেহেদি আমি একটু জানতে চাই তোমার। হ্যাঁ 10 আছে তো কি, তুমি ঠিক মতো কাটাকাটি করো তাহলে ঠিক মতো বুঝতে পারবে, ঠিক আছে। আমরা ডাটা গুলো ঠিক মতো বুঝতে পারলেই হয় মেহেদি, ওকে। আর না হলে এখন কিন্তু মাইর, কারণ তোমাদেরকে আসলে এই জিনিস ক্যালকুলেশন যদি এখন আমার করে দেখানো লাগে, তারপর আমি ভেঙে ভেঙে দেখাইছিলাম তোমাদেরকে। তো দেখো, এখানে গ্যালভানিক সেল নিয়ে আমরা আলোচনা করছি। এই গ্যালভানিক সেলে একটু আমরা যদি ছোটবেলার একটু পড়ালেখাতে চলে যাই, একটু উল্টো করে লেখা। এখানে অ্যানোড হিসেবে আমরা জিঙ্ককে নিছি, আর তড়িৎ বিশ্লেষে এখানে একটা পাত্রে নিছি জিঙ্ক সালফেট। ক্যাথোড হিসেবে এখানে কপার দণ্ড নেওয়া হয়েছে, আর এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে কপার সালফেট নেওয়া হয়েছে। এখানে মাঝখানে লবণ সেতু কেন নেওয়া হয়েছে, এখানে হচ্ছে আয়ন ব্যালেন্স রাখার জন্য। কি কারণে কেন নেওয়া হয়েছে, আয়নের ব্যালেন্স রাখার জন্য। অর্থাৎ যাতে করে দুইটা পাত্রেই অতিরিক্ত পরিমাণ আয়ন না হয়ে যায়, আবার যাতে অনেক পরিমাণ নাও কমে যায়। এখানে আয়ন লবণ সেতুটা নেওয়া হয়েছে হচ্ছে আয়নের ব্যালেন্স রাখার জন্য বা ভারসাম্য বজায় রাখার জন্য। এখানে অ্যানোড হিসেবে জিঙ্ক কাজ করে। এই অ্যানোডের জিঙ্ক সলিড স্টেট থেকে, জিঙ্ক থাকে কি সলিড, সেই অ্যানোড তড়িৎ রাসায়নিক সিরিজে দেখবা জিঙ্কের অবস্থান উপরে, তাই জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে। সে জলীয় দ্রবণে জিঙ্ক 2+ আকারে চলে আসে, এই অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে সে জলীয় দ্রবণে জিঙ্ক 2+ আয়ন আকারে আসে। আর এই ত্যাগকৃত ইলেকট্রনটাকে কপার সালফেট দ্রবণের প্রান্তে থাকা কপার 2+ আয়ন, এখানে কিন্তু লিখতে হবে যে তার ফিজিক্যাল স্টেট গুলা লিখবা, যা ভৌত অবস্থাগুলা, এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে, গ্রহণ করে সে কিসে কনভার্ট হয়, গ্রহণ করে সে কপারে কনভার্ট হয়। ঠিক আছে, এই ইলেকট্রন গুলা এই তার বেয়ে এখানে আসতে থাকে। ঠিক আছে, এখানে আমাদের এইটা হচ্ছে অ্যানোড প্রান্ত, আর এটা হচ্ছে কি ক্যাথোড প্রান্ত। আমরা যদি এটা সেল ডায়াগ্রাম লিখি, সেল ডায়াগ্রামটাকে এইভাবে লেখা হয়। দেখো এখানে জিঙ্ক থেকে নরমালি কি হচ্ছে, জিঙ্ক সলিড থেকে কিসে আসছে, জিঙ্ক একুয়াসে আসছে। এখানে হচ্ছে যেটা ছিল আর পরে যেটা আসছে, মাঝখানে একটা লবণ সেতু আছে। এটা হচ্ছে কি আমাদের লবণ সেতু, দুইটা ডাবল দাগ দেওয়া মানে হচ্ছে লবণ সেতু, দুইটা আলাদা পাত্রে তো তখন আমরা লবণ সেতু নিই। আর কপার 2+ জলীয় দ্রবণ থেকে কিসে আসছে, কপার ধাতুতে আসছে, কপার কিসে আসে, ধাতুতে আসছে। এটা হচ্ছে তার সেল ডায়াগ্রামটা, এটা হচ্ছে সেল ডায়াগ্রাম, হ্যাঁ এটা হচ্ছে তার সেল ডায়াগ্রাম। ওকে, যদি এখানে একটা সিঙ্গেল দাগ থাকতো, আমি একটা কথা বলে দিই, যদি একটা সিঙ্গেল দাগ থাকে ইট মিনস হচ্ছে পরোক্ষ সংযোগ, প্রত্যক্ষ সংযোগ। এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে যদি একটা সিঙ্গেল, এই ডাবল দাগের পরে যদি একটা সিঙ্গেল দাগ থাকে, এটার মানে হচ্ছে, আচ্ছা তোমরা কি লিখতেছো দেখি তো।
জিঙ্ক 2 প্লাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এটা বাসায় পাইলেও তো ঠিক করতে পারতাম, এটা নিয়ে তো ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, এখানে প্রত্যক্ষ সংযোগ বলতে যেটা বোঝানো হয়েছে, দেখো এখানে কিন্তু দুইটা আলাদা পাত্র, কিন্তু আমি যদি দুইটাকে আলাদা পাত্রে না নিয়ে একটা পাত্রে চিন্তা করতাম, যেটা ডেনিয়াল সেলে করা হইতো, প্রথম যে ডেনিয়াল সেল ছিল, তুমি যদি দুইটাকে আলাদা চেম্বার না চিন্তা করে যদি একটা চেম্বার চিন্তা করো, তখন এটা হচ্ছে কি প্রত্যক্ষ সংযোগ, তখন একটা সিঙ্গেল দাগ হয়, তখন কি একটা সিঙ্গেল দাগ হবে। হ্যাঁ, যদি আমরা যদি কোনো অভেদ্য মেমব্রেন দিই সিঙ্গেল একটা পাত্রে, হ্যাঁ যদি আমরা একটা পাত্রে নিই, যে এখানে লিখছে সাথী লিখছে, আশিক লিখছে, হ্যাঁ ঠিক আছে। আর জিন্টু প্লাস সিকুরসি, ফারহান, জুবায়ের, আজমির, আনিস, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এবার চলো, এই যে কোষ বিভব ব্যাপারটা কি, দেখো এই যে আমাদের ধাতু বা যেগুলো আছে আমাদের, আমরা যদি কোষ বিভব ব্যাপারটা তখনই কাজ করে যখন তুমি এই যে জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হলো, কি হলো জিঙ্ক 2 প্লাস, এই যে ইলেকট্রন ছাড়ার মাধ্যমে যতটুকু কাজ হয়, এটা এই কাজটাকেই বলা হয় বিভব। ইলেকট্রন ছাড়নকালে যতটুকু কাজ হয় এটাকেই বলা হয় বিভব। বিভব, আর যদি প্রমাণ অবস্থায় এই বিভবকে চিন্তা করা হয়, তখন তার মান হচ্ছে, এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আছে, জারণ কালে যতটুকু কাজ করবা প্রমাণ অবস্থায় ওটাকে বলা হয় জারণ বিভব, এটা হচ্ছে প্লাস 0.76 ভোল্ট, এটা হচ্ছে প্রমাণ জারণ বিভব, প্রমাণ জারণ বিভব। এখন দেখো আমি যদি সম্পূর্ণ জিনিসটাকে উল্টো করে দেই, আমি যদি জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হইতো, তখন কি হতো, যদি জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হইতো, দেখো এটা হচ্ছে বিজারণ, তার সাংখ্যিক মানটা সেম থাকে, কিন্তু তার চিহ্নটা কি হয়, বিপরীত হয়ে যায়, তখন এটা হচ্ছে কি প্রমাণ বিজারণ বিভব, তখন এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। অর্থাৎ এই যে ইলেকট্রন আদান প্রদানের সময় তুমি যে কাজটা করছো, যদি জারণ হয় তখন জারণ বিভব, যদি বিজারণ বিভব হয় তখন বিজারণ বিভব। একটা জিনিসের জারণ বিজারণ দুইটা বিভবই থাকতে পারে, তাদের সাংখ্যিক মান সেম, কিন্তু চিহ্নটা কি পরস্পরের বিপরীত। আর এই যে আমি জানি এই কোয়েশ্চেনটা সবাই বলে, ভাই এগুলো কি মুখস্থ করা লাগবে, ভাই তোমার কি শরীরে এত চর্বি, তুমি এত তেল হয়ে গেছে তুমি এগুলো মুখস্থ করবা, ভাই এগুলো মুখস্থ করা লাগবে না, যদি মুখস্থ করতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, কারণ এত কিছু তুমি পড়ে যাবা, এত কিছু মনে থাকে কিনা একমাত্র আল্লাহই জানে। ঠিক আছে, তারপর তোমার যদি মনে হয় যে মুখস্থ করে রাখতে পারো, ইটস আপ টু ইউ। আমি কোনো সময় মুখস্থ রাখিনি, আমি এত অঙ্ক করছি যে আমার মানগুলো আলটিমেটলি মাথা আটকে গেছে। এখন তোমার উপর ডিপেন্ড করে তুমি কি অঙ্ক করবা নাকি মুখস্থ করবা। ঠিক আছে, এখন সাংখ্যিক মান সেম, শুধু মাইনাস হবে। এখানে একটা কথা মনে রাখবা, আমি এটা নোট দিয়ে দিচ্ছি, নোটটা সবাই লিখে রাখো, নোটটা লেখো সবাই। যার যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড। আর যার বিজারণ বিভব বেশি, আর যার বিজারণ বিভব বেশি সে হচ্ছে ক্যাথোড। মনে রাখবা এটা কেন লিখলাম, আমাদের পরীক্ষায় মাঝে মাঝে অবজেক্টিভ আসতেই পারে, যে যদি তুমি এতটুকু, তোমার যদি আমার এই এতটুকু ক্লাস করার পিছনে একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আজকে এই জিনিসটা, যে তোমাকে অনেক সময় মনে করো জারণ বিভব আর বিজারণ বিভব দিয়ে দিছে, আমি যদি নর্মালি চিন্তা করি, আমরা শুধু এতটুকু দেখবো যে যার জারণ বিভব বেশি হবে সে হচ্ছে কি অ্যানোড। মনে করো দুইটা জারণ বিভব দিয়ে দিচ্ছে, তো দুইটা জারণ বিভবের মধ্যে যার জারণ বিভব বেশি হচ্ছে সে হচ্ছে অ্যানোড। আর যদি দুইটা বিজারণ বিভব দিয়ে দেয়, তখন আমরা বুঝতে পারবো যার বিজারণ বিভব বেশি সে হচ্ছে ক্যাথোড। কারণ তুমি যদি অ্যানোড এবং ক্যাথোডই ফাইন্ড আউট না করতে পারো, তাহলে কিন্তু তুমি তড়িৎ চালক বল বের করতে পারবে না। তাহলে ভাই কথা আমরা একটু আরেকবার রিভিশন করি, চলো আমরা সবাই একটু একত্রে আবারও বলি, নিজে নিজে ভাষায় নিজে মনে মনে বলো। যার জারণ বিভব বেশি সে অ্যানোড, আর যার বিজারণ বিভব সে হচ্ছে কি ক্যাথোড। সবাই নিজে মনে মনে একবার বলো, এর ফাঁকে ভাই একটু একটু পানি খেয়ে। আশিক, সাদি ধন্যবাদ আমাকে বলছে যেটা কথাটা, সাদিকে ধন্যবাদ।
আচ্ছা, মাই বলছে এটা জানি। হ্যাঁ মাই, এটা আমরা অনেকেই আজকে জানতে পারছি, বা তুমি আগে থেকে জানো, এটা থ্যাংক ইউ জানার জন্য। এখানে দেখো যে মানগুলা দেয়া আছে, এই মানগুলা দেয়া আছে প্রমাণ বিজারণ বিয়োগের। আমাদের এইখানে যে চারটা দেয়া আছে, এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিয়োগের মান দেয়া আছে। প্রমাণ বিজারণ বিয়োগের মান দেয়া আছে এখানে, প্রমাণ বিজারণ বিয়োগ। এখানে যে মানগুলো দেয়া আছে এগুলো সব হচ্ছে প্রমাণ বিজারণ বিয়োগের মান দেয়া। এবং এই প্রমাণ বিজারণ বিয়োগের ক্ষেত্রে একজনকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছে। স্ট্যান্ডার্ডটা কার? হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের আন্ডার। মনে রাখবা উপরের দিকে যারা, তাদের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি, কিন্তু গ্রহণ করার টেন্ডেন্সি তো কম। এই কারণে তাদের বিজারণ বিয়োগ গুলা কি সব হচ্ছে নেগেটিভ। আর যত নিচের দিকে নামবা, তাদের ক্যাথোডে যাওয়ার বা তাদের চার্জ মুক্ত হওয়ার বা বিজারণ হওয়ার প্রবণতা বেশি। এই কারণে তাদের বিজারণ বিয়োগের মান কি পজিটিভ। বুঝতে পারছো? অর্থাৎ হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরে, আমরা হাইড্রোজেনের বিজারণ বিয়োগকে 0 ধরে, বাকি উপরের গুলো হচ্ছে নেগেটিভ আর নিচের গুলো হচ্ছে পজিটিভ। এই মানগুলা মনে রাখার খুব একটা অপচেষ্টা তোমরা করতেই পারো। যদি কারো মনে হয় যে আমি পারবো, তাহলে করো, সমস্যা নেই। বাট আমি যে কথাগুলো এখানে বলে দিছি, জাস্ট এই কথাগুলোর উপর যদি তুমি ডিপেন্ড করে চলে যাও, ইনশাল্লাহ তুমি পরীক্ষা আটকাবে না। এখান থেকে যেসব টাইপের অবজেক্টিভ আসে, কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড, জারণ বিভব বেশি হলে কি হয়, বিজারণ বিভব কম হলে কি হয়, এটা জারণ বিভব এত হলে বিজারণ বিভব কি, এই জিনিসগুলোই আসে। তুমি মাথায় একটু জিনিসগুলো চিন্তা করতে, ইউ হ্যাভ টু থিঙ্ক। দেখো, আমার এজ এ টিচার বা মেন্টর হিসেবে বা একটু ভাইয়া হিসেবে তোমার একটাই দায়িত্ব, আমার তোমাকে থট প্রসেসটা ডেভেলপ করা। যে আমি একটা জিনিস পড়ছি, এটাতে কি কি কোশ্চেন আসতে পারে। তোমার এক্সাম হলে তুমি বসবে, আমি অথবা তোমার নাইম ভাই বসবে না, ঠিক আছে? তো ইট ইজ অলওয়েজ আপ টু ইউ, যে আমার শেখানো জিনিসটাকে তুমি কতটুকু ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারো। হয়তো আমার থেকেও ভালো ইমপ্লিমেন্ট করতে পারবা, ঠিক আছে? আহ নাদিয়া ভাই কিন্তু আরেকবার বলছি, ঠিক আছে নাদিয়া? তো চলো, এবার দেখো এই যে কোষ বিক্রিয়া এবং কোষ সংকেত লেখার নিয়ম, একটু সবাই একটু খেয়াল করেন একটু। খাতার বামে সবসময় হচ্ছে অ্যানোড থাকবে, আর ডানে থাকবে কি ক্যাথোড। এখানে আমরা যেটা লিখছিলাম একটু আগে, যে জিঙ্ক থেকে, জিঙ্ক সলিড ছিল, এখান থেকে কি আসে, জিঙ্ক একুয়াস। মাঝখানে একটা লবণ সেতু, আর আরেকটা ছিল কি কপার 2+, ওই জলীয় দ্রবণ থেকে কোথায় আসছে, কপারে আসছে, সলিডে আসছে, ঠিক আছে? এখানে মনে রাখবে একটা কথা ভাই এখানে লিখছি, যদি একই ভৌত দশা হয়, যদি সেম ফেজ হয়, এখানে অনেকেই বলবে ফেজ কি, ভৌত দশা মানে কঠিন তরল বায়বীয়, যদি সেম ফেজ হয় মাঝখানে দিবা কমা সাইন। আর যদি ডিফারেন্ট ফেজ হয়, যদি ভৌত দশা আলাদা হয়, তখন মাঝখানে এই সাইনটা দিবা, ঠিক আছে? দেখো এখানে একটা সলিড আর একটা হচ্ছে একুয়াস, তাই আমি এখানে কি সাইন দিছি ভাই, এইটা দিছি, ঠিক আছে? আর যদি মনে করো দুইটা একই দশার হয়, মনে করো সাপোজ ভাই তোমাদেরকে উদাহরণ দিলাম, মনে করো Fe2+, এটা জলীয় দ্রবণে ছিল, এখান থেকে তুমি Fe3+ এ আসছো। দেখো দুজনই জলীয় দ্রবণ সেম, তখন আমাদের সেম ফেজ হলে কি দিব, এখানে কমা, মাঝখানে একটা লবণ সেতু। এখানে যেহেতু জারণ হয়েছে, এখানে বিজারণ দাও, মনে করো সাপোজ H+, জলীয় দ্রবণ থেকে সে কিসে আসবে, গ্যাসে আসছে। দেখো এখানে দুইটা জলীয় দ্রবণ, দুইটা ভৌত অবস্থা আলাদা, তাই ভাই এখানে কি দিছি, এই সাইনটা দিছি। এই সাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বইয়ে অত ভালো মতো লেখা নাই, আর আমরা এগুলো ইগনোর করি, আমাদের খুব কম বইয়ে এই জিনিসগুলো লেখা আছে। মনে রাখবা, যদি ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা, কঠিন তরল বায়ু, এগুলো যদি আলাদা আলাদা হয়, তখন আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ সাইন দিতে হবে, আর সেম হলে কি এটা দিতে হবে। আর এবার তড়িৎদ্বার কি, দেখো এইগুলোর মাঝখানে তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের জিঙ্ক তড়িৎদ্বার, আর এখানে হচ্ছে কপার তড়িৎদ্বার, ঠিক আছে? কিন্তু এই দুইটার ক্ষেত্রে আমাদের তড়িৎদ্বার কিন্তু আলাদা। এই ক্ষেত্রে তড়িৎদ্বার হচ্ছে প্লাটিনাম, আর গ্যাস জাতীয় জিনিসকে বহন করার জন্য সে যেহেতু নিজে নিজে যেতে পারে না, এখানে আমাদের হচ্ছে কি প্লাটিনাম নিতে হবে। প্লাটিনামেরও ভৌত অবস্থা আলাদা, এই কারণে এখানে কি দিতে হবে, এটা এইভাবে সাইন দিতে হবে। তো দেখো এখানে যে, আচ্ছা চ্যাটে কে কি লিখছে দেখো। আচ্ছা, এই জিঙ্ক 2+ কে আমি বারবার লিখতে ভুলে যাচ্ছি, আরে বারবার কেন এরকম হয়েছে, সরি, হ্যাঁ আমি বারবার, আমার ক্ষুধা লাগছে খুব, এই কারণে এরকম হয়েছে। হ্যাঁ, তো যেটা বললাম যে ভাই, আমি আবার বলতেছি, যখন আলাদা ভৌত অবস্থা তখন কমা, আর যখন সরি, যখন আলাদা ভৌত অবস্থা তখন হচ্ছে এই আমাদের ব্যাকস্ল্যাশটা, আর যখন একই ভৌত অবস্থা তখন হচ্ছে কমা।
আর এখানে কেন প্লাটিনাম দিলাম, এখানে কিন্তু জিঙ্ক আর কপার আমি নর্মালি বুঝতে পারছি। এখানে কেন প্লাটিনাম দিলাম, কারণ এগুলা জলীয় দ্রবণে আছে, এগুলাকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র সবচেয়ে উত্তম শোষক, মানে যেটা শোষণ করতে পারে, ওটা হচ্ছে প্লাটিনাম। তো আমরা প্লাটিনামকে এখানে ইউজ করছি, ঠিক আছে। এবং প্লাটিনাম কোনো ধরনের চেঞ্জ হয় না। এগুলা হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে খুবই ছোট জিনিস, বা এগুলাকে আমার জীবনে ভুল হবে, বাট সত্যি কথা জানো, এগুলো আমাদের বইগুলাতে কোনো সময় খুব একটা ভালো মতো লেখা নেই। তো তোমাদের এগুলা ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওকে মাসুম, আমি আর 5টা মিনিট পরে ব্রেক দিই, যদি তুমি রাগ না করো মাসুম, 5টা মিনিট পরে ব্রেক দিই। এবার এই পোল কোশ্চেন 2টা তোমরা অ্যান্সার করো। পোল কোশ্চেন 2 এর পরেই আমি তোমাদেরকে এটা ব্রেক দিব। পোল কোশ্চেনটা আমি তোমাদেরকে দিচ্ছি, সবাই পোল কোশ্চেনটা পার্টিসিপেট করো। ভুল করে না, এটা খুবই সহজ একটা কোশ্চেন। সবাই পোল কোশ্চেনটা পার্টিসিপেট করে, এরপরে তোমাদের এই পোল কোশ্চেনের পরে থেকে তোমাদের ব্রেক শুরু করে দিলাম। কি আমি কিন্তু ব্রেক দেই নাই এখনো, তোমরা এই যে সবাই যারা মানে গুটি সুটি হয়ে বসে আছো, তো তোমরা সবাই এটা পার্টিসিপেট করো। এটা খুবই ইজি, শুধুমাত্র খেয়াল করো যে কোনটা থেকে কি হয়েছে, কোনটা প্লাস থেকে জিরো হয়েছে, এটা জাস্ট খেয়াল করো। মাত্র 7% ভোট পড়ছে, এটা কিন্তু এই আমি আজকে সবাই ক্লাস নিলাম না, আমি তোমাদের কিন্তু সবচেয়ে কম পার্টিসিপেশন দেখতেছি। প্রথম দিন তোমরা খুবই ভালো পার্টিসিপেট করতেছিলে, ঠিক আছে। এসএমএস পাঠিয়ে দিব, দাঁড়াও আমি এটা ব্যবস্থা করতে হবে এসএমএস পাঠানো। আর এসএমএস পাঠাও লাভ নেই, তোমরা তো নিজের নাম্বার দিয়ে দিছো। কত যে কীর্তিকলাপ হয় এই সময়, নিজের নাম্বার আব্বুর নাম্বার মারলে বন্ধ করে দাও, মানে অনেক কিছু হয় এখানে, আমি জানি। এক মিনিট ক্রস হয়ে গেছে, চলো আমরা একটু দেখি। অনেক মিশ্র অ্যান্সার আসছে আমাদের। এখানে যে অ্যান্সারটা দেয়া আছে, এখানে এটা সঠিক দেয়া নেই, চলো আমরা এটা সঠিকটা একটু, আমরা এটা কি সঠিক কিনা ঠিক আমরা এটা বের করি, চলো। শেয়ার মনে হয়েছে? হ্যাঁ, okay, ঠিক আছে। খেয়াল করে এটা, এখানে ভালো মতো খেয়াল করে দেখো, এখানে Fe2+ ছিল, Fe2+ থেকে Fe আসছে। আর জিঙ্ক ছিল 0, জিঙ্ক থেকে কত আসে, জিঙ্ক 2+। এখানে শুধুমাত্র একটাই যায়, এখানে কোনটা যায়, আমাদের 4 নাম্বারটা, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর Fe2+ থেকে কি, Fe। ঠিক আছে, এখানে অনেকে হয়তো আমাদের চ্যাটে অ্যান্সারটা দিছে, তাই দাগাই নেই। হ্যাঁ ভাইয়া, ব্রেক দেওয়ার দরকার নেই, তাই দাগাই নেই, পোলের অ্যান্সারটা ডি হবে, ভুল আছে না? হ্যাঁ, পোলের অ্যান্সারটা ডি হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে Fe2+ থেকে Fe হচ্ছে, আর জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। ঠিক আছে, তো একটু ভালো মতো খেয়াল করে, এই জায়গায় একটু আমাদের পোলের অ্যান্সারটাতে ভুল দেওয়া ছিল, সবাই একটু ভালো মতো খেয়াল করে নাও এটা। ওকে, এটা অ্যান্সার হবে এটা। এটা আমরা ব্রেকের পরে শুরু করব। তো সবাই একটু যারা যদি দেখে রাখতে পারো, আমরা এটা ব্রেকের পরে শুরু করতেছি। আমাদের অলরেডি কয়টা বাজতেছে, 3টা 20, 3টা 25-এ শুরু করবো আমরা। আচ্ছা, 3টা 25-এ না, আমি একটু তোমাদেরকে একটু বাড়াই দিই, একদম 3:30 শুরু করবো। এই ফাঁকে ভাই একটু খায় নি, হ্যাঁ, তোমরা একটু একটু রেস্ট টেস্ট নাও, এই ফাঁকে ভাই একটু ভাতটা খায়নি। নাইম, হ্যাঁ রাহুল বলো। ওদেরকে তাহলে একদম কমপ্লিট রেস্ট দে, আমিও একটু খাওয়া দাওয়া করে আসি, তুই বিশাল হ্যাঁ। বিশাল বিশাল ব্রেক দিয়ে দিছো, ঠিক আছে, পোলাপান একটু চিল করুক নাকি? ওকে ওকে, ঠিক করে আসো, সমস্যা নেই। ওকে Okay. ওকে। আচ্ছা, সৌরভ নামের কি একজন ভাই লিখছিলি তুল্যবটটা কি একটু বলবেন ভাই? তুল্যবটটা আসলে আজকে রাসায়নিক তুল্যাঙ্ক যেটা পড়েছে বেসিক্যালি ওইটাই, মানে M/E। তো ওই ইটা হচ্ছে তখন ওই তুল্য ভরের ক্ষেত্রে, মানে আমাদের একটা অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে H+ কয়টা দিল আর OH- কয়টা দিল এটার উপর ডিপেন্ড করে। এটা যখন তুল্য সংখ্যা, তখন এই রাসায়নিক তুল্যাঙ্কটাই আসলে তুল্য ভর। হুম, আলাদা কোনো কিছু না, সো প্যারা নেই। তো যাক, আমি মাঝখানে ক্লাসের শুরুতে কিছু কথা বলতেছিলাম, অনেকে হয়তো ছিল না, অনেকে হয়তো শোনো নাই, এখন বলি সেগুলা। সেটা হচ্ছে যে
চ্যাট বক্সে যাই। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমি সবাইকে যেটা বলছিলাম যে এই আসলাম মিয়াজি তুল্য সংখ্যাটা বুঝিয়ে দেন, তোর মারবো দুইটা তুল্য সংখ্যা পড়াইছি না আমরা পরিমাণগত রসায়নে C7/8 লেকচারে, এখন আমার কেমনে বুঝিয়ে দিব। আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে আজকে C10 আমাদের কিন্তু আজকে মানে কেমিস্ট্রি 10 নম্বর লেকচার চলে। সো আমরা মোটামুটি কিন্তু আমাদের মানে আহ, শেষ পর্যায়ে চলে আসছি। আজকে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অজৈব যে রসায়নটা আছে পার্টটা আছে, এটা কিন্তু আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু শেষ করলাম, ঠিক আছে। হ্যাঁ, যোজনী তুল্য সংখ্যা একই, তবে তুল্য সংখ্যা আর অনেক কিছুকে প্রকাশ করে, বাট যোজনীকে তুল্য সংখ্যা বলা যায়। আকিব লেখছে নাইম ভাই স্টোইকিওমেট্রি ক্লাসটা অসাধারণ ছিল, থ্যাঙ্কস ভাই আকিব, তোরে থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে আকিব তাহলে তুল্য সংখ্যা ভালো বুঝতে পারছে, আকিবের ক্লাসে আমি হচ্ছে তুল্য সংখ্যা পড়াইছি। আচ্ছা যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম এখন মেন কথা বলি, এটি বাদ দিয়ে ভাইয়া কাজের আলাপ না পারে কাজের কথা বলি। সেটা হচ্ছে যেহেতু পরীক্ষা মানে আমরা দিব, সবাই ভার্সিটি পরীক্ষা দিব, কোচিং করতেছি, ক্লাস করতেছি, এখন ইফেক্টিভ কিছু ব্যাপার কথাবার্তা বলা দরকার আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে আহ, এই যে 10টা লেকচার আমরা পড়ছি, এই 10টা লেকচারের মাঝখানে এখন আমাদের পরের যে লেকচারটা আমরা মানে পরের রবিবার পরের সানডেতে আমরা স্টার্ট করবো হচ্ছে জৈব যৌগ। তখন হচ্ছে আরেকটা কেমিস্ট্রির একটা নতুন পার্ট শুরু করবো আমরা। তো এই অজৈব যৌগের যে 10টা লেকচার আমরা পড়ছি, মানে সবার প্রতি আমার রিকোয়েস্টটা থাকবে এরকম যে সবাই যেন হচ্ছে আগের 10টা লেকচার মোটামুটি ভাবে একটু রিভাইজ করো এই এক সপ্তাহে। লাস্ট এই এক সপ্তাহে হচ্ছে তুমি আগের লাস্ট 10টা লেকচার একটু দেখো, আগের লেকচারগুলো আশা করি তুমি ভুলে গেছো। তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, সুস্থ মানুষ হয়ে থাকো, তুমি তাহলে ভুলে গেছো। আর যদি কেউ না ভুলে থাকো তাহলে সে অসুস্থ, সে ডাক্তার দেখাও তাড়াতাড়ি। হ্যাঁ, অবশ্যই ভুলে গেছো এবং ভুলবে, এটা খুবই স্বাভাবিক। এই জন্য তুমি একটু কাজ যেটা করবা, আগের 10টা লেকচার একটু রিভাইজ করো বা রিভিউ করো। রিভিউ করে তোমাকে আর একটু ঝালাই করে নাও, তাহলে সেক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা যখন আমরা স্টার্ট করবো, তখন তোমার আগের ব্যাপারটা নিয়ে কোনো টেনশন বা কোনো মানে অন্য ধরনের কোনো মানে আসবে না, ভয় আসবে না যে আমি কি ভুলে গেলাম কিনা, পারি না, বা এইসব ব্যাপার ট্যাপার থাকবে, ঠিক আছে। সো এই জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই আগের 10টা লেকচার নেক্সট উইকে ক্লাস করার আগে তুমি একটু রিভিউ করে নিও। তাহলে মোটামুটি তোমার একটা আশা করি কেমিস্ট্রিতে ভালো একটা প্রিপারেশন থাকবে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। রিমঝিম আক্তার লিখছে ভাই আমার কেমিস্ট্রিতে ভালো মার্কস আসে অন্যগুলোর তুলনায়। হ্যাঁ রিমঝিম, রিমঝিমের জন্য বলতেছি না, সবার জন্য বলি যে কেমিস্ট্রিতে আসলে অন্যগুলোর তুলনায় তুমি বেশি মার্কস পাবা যদি সমপরিমাণ সময় তুমি কেমিস্ট্রিতে দাও। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে যদি তুমি 1 ঘন্টা সময় দাও, আমি ধরে নিলাম, তাহলে ওই 1 ঘন্টায় আউটপুটটা তুমি কেমিস্ট্রি থেকে বেশি পাবা, আশা করা যায়। ইভো, ইভো নাকি ভিভো আল্লাহ জানে, ও লিখছে যে ভাইয়া রিভিশন করার সময় মনে হয় যে নতুন, তো রিভিশন করার সময় তো নতুন মনে হবেই, অনেকদিন ধরে না পড়লে তো নতুন মনে হবেই, পড়ো, পড়লে ঠিক হয়ে যাবে। ভাই রিটেনের জন্য রিভিশন কিভাবে দিব? ওই যে আমাদের এইচএসসি এর জন্য যে কোশ্চেন গুলো রিটেন টাইপের পড়া মানে পড়তেছিলাম, ওইগুলো যদি পড়ো তাহলে ভালো হবে। সাদি লেখছো ফিজিক্সে অনেক দুর্বল, সাদি ফিজিক্স তাহলে একটু বেশি বেশি করে পড়ো। শাহিন লেখছে বায়োলজি মনে থাকে না, বায়োলজি মনে না থাকলে আমার মনে হয় বায়োলজি মনে না থাকলে কি করা যায়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বেশি বেশি সলভ করো। আচ্ছা, সৌরভ লেখছে ভাইয়া মনেই থাকে না, তাহলে তোর মনটাকে একটু চুবাই নিয়ে আয় পানিতে, যা শীতের ঠান্ডা পানিতে একটু চুবাবি তাহলে মনে থাকবে। ফয়সাল লেখছে ভাই মোটিভেশন দেন, মোটিভেশন বলতে কোনো শব্দ নাই দুনিয়াতে, এটা একটা ভুয়া জিনিস। আলমামু লেখছে ভাইয়া তুই করে বলো। আচ্ছা আলমামু, তোরে তুই করে বললাম, তুই খুশি হয়ে যা। একজন লিখছে কোর্স শেষ হবে কবে? কোর্স কত আর হয়তো 4-5টা লেকচার থাকতে পারে যোগাযোগের উপর, আমার আইডিয়া নাই। সো বেশি দিন লাগবে না, আমরা ইনশাল্লাহ জানুয়ারির মধ্যে তোমাদের কোর্সটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সো তোমরা আশা করি সময় পাবো বলবে। আচ্ছা হ্যাঁ মেল, আচ্ছা অনেকে লিখতেছে ভাই মেল করছিলাম রিপ্লাই দেন না। ভাইয়া সত্যি কথা বলি মানে আসলে একটু খুবই প্যারাশানিতে মানে ব্যস্ততার মধ্যে সময় কাটাইছি লাস্ট কয়েকটা দিন। সো আমি মেল যারা করছো ভাই আমি খুবই দুঃখিত, তোমরা আবার একটু কষ্ট করে মেল আবার করা দরকার নেই, মেল আছে আমার কাছে মানে জমা পড়ে আছে, আমি অবশ্যই সময় নিয়ে তোমাকে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা মেলটা হ্যাঁ আজকে ঠিক আছে, মেলটা তাহলে লিখে দেবো ক্লাসের পরে, মেলটা ইনশাল্লাহ লিখে দেবো, অসুবিধা নেই। ক্লাসের শেষের দিকে মেলটা চ্যাট বক্সে লিখে দেবো, সবাই পাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। সরি, অ্যান্সার তো দিলাম যে মেলের অ্যান্সার ভাই ব্যস্ত ছিলাম দিতে পারি নাই, আবার লিখলি কেন? একজন লিখছে অর্গানিক কেমিস্ট্রি পড়ে কি ভাই কেমিস্ট্রিতে ভালো মার্কস পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে না কেন, কি কথাবার্তা।
লেটস সে ডিউতে চান্স পাইতে হলে কত পার্সেন্ট মার্কস পাইতে হবে? ইমরান, আপাতত উদ্দেশ্যে পরীক্ষায় ভালো নাম্বার পাইলেই হবে। সাকিব, রিপিট হয় এক্স্যাক্টলি বলা যাবে না, টাইপগুলো রিপিট হয়, মানে সেম টাইপের কোশ্চেনই আসে, হয়তো মানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ডাটা দেওয়া থাকবে, বাট টাইপ সেম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এই জন্যই আমরা পড়তে বলি, কোশ্চেন ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক পড়ে যদি পরীক্ষার হলে কেউ যাস, তাহলে এটা পাপ হবে, এই পাপ তো করা যাবে না, কোশ্চেন ব্যাংক পড়ে যেতে হবে। ভাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে কবে শুরু হতে পারে জানি না সালমান। সুরাই আলিক্স ভাই উদ্দেশ্যে কোশ্চেন তো হার্ড হয়, একটু হার্ড হবে। একজন লিখছে নাইম ভাইকে দেখতে চাই, আমার মনে নাইম ভাইকে আজকে দেখতে পারবে না, কারণ ভাই একটু অসুস্থ, সিক, সো আজকে দেখানোর মতো অবস্থা নাই আসলে। বা ইনফর্মাল টাইপের কোশ্চেন মানুষ করে কিভাবে আল্লাহই জানে কিভাবে মানুষ করে, মানুষ তো কত কিছুই করে, সবকিছু কি তাকাইতে হবে বল। টেনশনে প্রচুর ঘুম পায়, কি করস তুই? তো ভাই উল্টা হয়ে গেলি, টেনশনে তো ঘুম পাওয়ার কথাই না। গুচ্ছ পরীক্ষা কি সব এমসিকিউ আসবে ভাই? আমি জানি না, মেবি এমসিকিউ আসতে পারে, আমি জানি না, আইডিয়া নাই, কারণ কখনো তো গুচ্ছ পরীক্ষা দেই নাই, শুনিও নাই। আব্দুল্লাহ ভাই আপনার ফ্যান হতে চাই। না আব্দুল্লাহ, আমার ফ্যান হওয়ার দরকার নেই, তুই পড়াশোনার ফ্যান হয়ে যা, তাহলে সবাই তোর ফ্যান হয়ে যাবে। পড়ার থেকে টেনশন বেশি না করে টেনশন থেকে পড়াটা বেশি কর, তাহলে টেনশন অটোমেটিক পালায় যাবে। কেউ একজন লিখছো সেটা সুরাইয়া। ওকে হালিমা ভাইয়া, হালিমা ভাইয়া বলো, তোমার কথা আমি শুনতেছি। তহিদ লেখছে আমার নাম কোনোদিন নেওয়া হইলো না, আজকে তহিদ তোর নামটা নিয়ে দিলাম, তুই আমাকে ট্রিট দিয়ে দিস। জয় লেখছে 80 এর মধ্যে 49 পেলে কি হবে? আশা করা যায় হবে, আর একটু বাড়াও, 60 পর্যন্ত যাও, তাহলে বেটার। মিতুল লেখছে ভাইয়া, আচ্ছা তোরা যে ভাইয়া ভাইয়া লিখতেছস, তোদের মানে পড়াগুলো কিন্তু আমি পাচ্ছি, এমন না যে পাচ্ছি না, আসলে যাদেরটা প্রয়োজনে তাদের অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ, অন্য অন্য কিছু ভাবার কোনো কারণ নাই আসলে। নর্মালি ক্লাসে এতক্ষণ ব্রেক থাকে না। So, তোদের রাহেল ভাই হচ্ছে মানে আজকের লেকচারটা তো খুবই মজার, এবং আশা করি প্রায় 75% পড়ানো শেষ, 25% পড়ানো বাকি আছে, এত সুন্দর পড়েছে রাহুল ভাই। সো এই জন্য একটু বেশি ব্রেক ভাইয়া নিজে থেকে বুঝিয়ে দিছে, সো আশা করি কোনো প্রবলেম নেই। সোহেল লেখছে আমি কই ভাই? সোহেল তুই তোর বাসায়, নালে তুই তোর মানে কোন একটা পার্সোনাল জায়গায়, যাই হোক। কি অবস্থা নাইম? ইভো লেখছে ভাই আমি কিন্তু একটা কথা বলছি, পড়া না কেন, ইভো পড়ছি তো। হ্যাঁ রাহুল ভাই কি অবস্থা? ভাতটা খাই ফেললাম তাড়াতাড়ি। খাই ফেলছো এত তাড়াতাড়ি? আর আম্মা খাওয়াই দিছে, আমার খুব খিদা লাগছিল। এমনি শাহজালাল, তুই তো ভবিষ্যতে ঘুষখোর হবি এবং ঘুষদাতা হবি। তুই লেখছিস ভাই আমিও ট্রিটটা দিব, আমার নামটা নেন। শাহজালাল তোর নামটা নিলাম, তুই ট্রিটটা আমাকে দিস। আসলাম মিয়া যে উগান্ডা থেকে ক্লাস করতেছি, কি বলিস আসলাম? তাহলে তো তুই দেখতে অনেক কালা। যাই হোক আস্তাগফিরুল্লাহ। ওকে রাহুল ভাই তুমি কথা বলে শুরু করতে পারো চাইলে। আচ্ছা অলরেডি মনে হয় কটা বাজে, 2 মিনিটের মতো আছে, তারপরে চলে আসে। একটু বড় মানে একটু বড় গ্যাপই দিলাম, মানে আমি খাওয়া দাওয়া করছি তো একটু, হ্যাঁ না না, বড় গেম তো ভালোই হয়েছে। এই এই যে মাঝখানে তোমাদের নাইন দিয়া তোমাদেরকে। পোলাবান আমি কইছি চ্যাট বক্স পড়তেছি, পোলাবান কিউএন্ডে তে প্রশ্ন করে কিউএন্ডে তে ভাষা ফেলেছে, কত কেমন লাগে? মানে তোর দুই দিকে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। কি একটা অবস্থা। দেখ ভালোই আসলে, আমরা ফিজিক্যাল ক্লাসে পোলাপাইন তো সারা মানে সম্পূর্ণ ক্লাসে বুম মারলেও কথা খুব বেড়ে যায় না, পোলাপাইন বলতো না কথা, বাট এখন চ্যাটের মাধ্যমে তোমাদের ভাষাটা ফিজিক্যাল ক্লাসে কথা কইলে তো ওরা জানে ওদের অবস্থা খারাপ হবে, এই জন্য ওরা কথা বলে না, কিন্তু এখন তো বাসায় বাসায় চিন্তা করে ভাইয়া তো আসে সেই 500 কিলোমিটার দূরে, ভাইয়া কি আমার কিছু করতে পারবে, বলে ফেলাই না, যা ইচ্ছা আসে। তো মজার বিষয় হচ্ছে কি, এরকম যারা মানে ভয় পাওয়ার তো কিছু নাই, মানে রিলেভেন্ট কোয়েশ্চেন করলে ভালো লাগবে। তোমরা অনেক সময় অনেক ইরিলেভেন্ট কোয়েশ্চেন করো, তখন আসলে মন মানুষটা সবসময় ঠিক থাকে না, তখন হয়তো বা একটু দুষ্টামি আমরা করি। চলো আমরা শুরু করে দিই, আর সমস্যা না করি। এখানে দেখো, এই যে কোষ বিভব নির্ণয় করা, তো এটা নিয়ে এত এখানে বহু মানে বহুত কত কিছু লিখছে। তো এই কোষ বিভবটা হচ্ছে যদি আমি প্রমাণ অবস্থায় নির্ণয় করি, তো প্রমাণ অবস্থায় বলতে যেটা বোঝানো হয়েছে এখানে, প্রমাণ অবস্থা বলতে আমরা বুঝছি হচ্ছে 25°C তাপমাত্রা, যে তড়িৎ বিশ্লেষণ নিব তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, আর চাপটা হচ্ছে 1 atm। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অবস্থা, স্ট্যান্ডার্ড। তো আমরা যেটা মনে রাখবো, এই ই সেল, যেটা ই সেলের মান যদি পজিটিভ হয় মানে 0 থেকে বড়, তাহলে সে স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে সে অস্বতঃস্ফূর্ত। আর যদি ইকুয়াল 0 হয় তাহলে হচ্ছে কি দ্য সেল ইজ ডেড। কিন্তু আমাদের সচরাচর আমাদের যারা ক্ষেত্রে এরকম হয় না। নর্মালি টিভির ব্যাটারি যদি কাজ না করে, আমরা শুরু করি উল্টা পুল্টা মাইক দেওয়া, ঠিক আছে, থাবড়ে থাবড়ে শুরু করে দিই যে কেন চলবে না, আরো যতদিন চালানো যায়। তো এখান থেকে নর্মালি এমসিকিউ আসতে পারে, কখন স্বতঃস্ফূর্ত
কখন স্বতঃস্ফূর্ত না, এই ব্যাপারগুলো আসতে পারে। আমরা শুধু একটা সূত্র অ্যাপ্লাই করব, যে ই নট সেল সমান সমান হচ্ছে ই নট অ্যানোড অক্সিডেশন জারণ বিভব প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। অর্থাৎ আমরা শুধু একটা, তিনটা সূত্র আছে যা শুধু একটা ইউজ করব, যে অ্যানোডের জারণ বিভব প্লাস হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব। এখন দেখো তোমাকে একটা গিভেন ডাটা দেয়া আছে এরকম, মনে করো তোমাকে গিভেন দেয়া আছে জিঙ্ক থেকে ই নট, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, মানে হচ্ছে জারণ বিভব দেয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস জারণ বিভব দেয়া আছে কত, এই জারণ বিভবটা দেয়া আছে মনে করো পজিটিভ 0.76 ভোল্ট। আর তোমাকে আরেকটা জারণ বিভব দেয়া আছে, এটা হচ্ছে Fe থেকে Fe2 প্লাস, এটার মান দেয়া আছে পজিটিভ 0.44 ভোল্ট। দেখো যেহেতু দুইটাই জারণ বিভব দেয়া আছে, আমি কিন্তু বলেই দিছি দুইটাই জারণ বিভব দেয়া থাকলে যার জারণ বিভব বেশি সে হচ্ছে এখানে অ্যানোড। দুইটাই জারণ বিভব দেয়া, তাহলে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে কি আমাদের ক্যাথোড। যেহেতু দুইটাই জারণ বিভব, যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড আর যার কম সে হচ্ছে কি ক্যাথোড। তাহলে চলো লেখো এখানে অ্যানোড কোনটা, ই নট, অ্যানোডের জারণ বিক্রিয়া হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট, এখানে জারণ দেওয়া থাকুক আর যাই দেওয়া থাকুক এখানে বিজারণই করতে হবে, মানে উল্টাই দিতে হবে, জিনিসটা কি উল্টো করে দিতে হবে। উল্টো করলে এখানে কি আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান জারণ বিয়োগ কত 0.76 ভোল্ট প্লাস, এখানে তো সম্পূর্ণ ব্যাপারটাকে তুমি উল্টো করে ফেলছো, তাহলে এই প্লাসটা কি মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.44 ভোল্ট। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসবে পজিটিভ 0.32 ভোল্ট। যেহেতু মান পজিটিভ তাহলে সে হচ্ছে স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস, তাহলে সে হচ্ছে কি আমাদের স্পন্টেনিয়াস। এখানে অলরেডি অনেকে চ্যাটে কি লিখছে দেখি তো, না না সমান হবে না, ইয়া সমান হবে কি, সমান জারণ বিভব কি সরণ দুইটা সেম না, দুইটা প্রত্যেকটা জারণ বিভব এবং বিজারণ বিভব প্রত্যেক থেকে আলাদা, ঠিক আছে। ওকে, তো চলো এইরকম ভাবে তোমাদের যদি মানে আপনার যেটা মেনলি চেষ্টা থাকলো, যদি তোমাকে জারণ বিভব এবং বিজারণ বিভব দিয়ে দেয়, তোমাদের সবসময় চেষ্টা থাকবে এক হলে জারণ বিভব দিয়ে চিন্তা করতে, না হলে বিজারণ বিভব দিয়ে। জারণ বিভব দিয়ে চিন্তা করলে যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড, আর যদি বিজারণ বিভব দিয়ে চিন্তা করি যার বিজারণ বিভব বেশি সে হচ্ছে কি ক্যাথোড আমাদের। এই জিনিসটা যাতে কোনো সময় ভুল না হয়, ঠিক আছে। স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, অর্থাৎ এটা দিয়ে কোষ তৈরি করা যাবে, ঠিক আছে। স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে এটা দিয়ে কোষ তৈরি করা যাবে। এবার বলছে অমুকের পাত্রে তমুক, অর্থাৎ কোন পাত্রে রাখা যাবে কিনা। আমাকে বলছে যে ম্যাঙ্গানিজ সালফেটকে টিনের পাত্রে রাখা যাবে কিনা। তো এই অঙ্কগুলো যদি আমরা সলিউশন করি, যদি একটু বড় করে সলিউশন করি, আমি টিনের পাত্রে রাখবো কাকে, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেটকে। আমরা ধরে নিই যে বিক্রিয়াটা এখানে হচ্ছে, তাহলে কি আসবে, স্টেনাস সালফেট প্লাস হচ্ছে ম্যাঙ্গানিজ। অর্থাৎ আমি যদি এই অবস্থায় এটা তড়িৎ চালক বল বের করি, তখন কি আসবে, ই নট, এখানে 3 থেকে স্টেনাস আসছে, Sn থেকে Sn2 প্লাস, এখানে জারণ প্লাস ক্যাথোড, এখানে বিজারণ কোনটা হয়েছে, Mn2 প্লাস থেকে কি হয়েছে, Mn হয়েছে, 2 প্লাস থেকে Mn হয়েছে এখানে। তাহলে দেখো একটাতে জারণ আর একটাতে বিজারণ, এটার জারণ বিভব দান দেয়া আছে কতটুকু, আমাদের এত দেয়া আছে, তো জারণ বিভবের মানটা বসে এখানে 0.137, আগে আমরা ধরিয়ে নিব প্লাস। আর দেখো এই যে ম্যাঙ্গানিজ যেটা আছে, ম্যাঙ্গানিজ যে এখানে কিন্তু জারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমরা তো বিজারণ বিভব লিখবো, তাহলে কি মানটা চেঞ্জ হয়ে যাবে না, মানটা কি নেগেটিভ হয়ে যাবে 1.18। হিসাব করলে এটার মান অ্যাপ্রক্সিমেটলি একটা মাইনাস মান আসবে 1.043। মনে রাখবা যেহেতু বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, অর্থাৎ তুমি যদি টিনের পাত্রে ম্যাঙ্গানিজ সালফেটকে রাখো সেখানে বিক্রিয়া হবে না। আর বিক্রিয়া হলে অসুবিধা কি ছিল ভাইয়া, বিক্রিয়া হলে তো পাত্রটা ফুটো হয়ে যেত, অর্থাৎ একে পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। অর্থাৎ আমরা শুধু জাস্ট দুইটা পয়েন্টের কথা মনে রাখবো, যদি ই সেলের মান, যদি আমাদের ই সেলের মান, যদি ই সেল ই নট সেল যেটা, এটা যদি পজিটিভ হয় তাহলে পাত্রে রাখা যাবে না,
পাত্রে রাখা যাবে না। আর যদি ই নট সেলের মান নেগেটিভ হয়, পাত্রে রাখা যাবে। ঠিক আছে? হ্যাঁ, ম্যাথটা না করেও অ্যান্সার করা যায়, বাট যদি রিটেনে আসে তখন কিন্তু এটা করে অ্যান্সার করতে হবে। এখন দেখো আমি দুইটাই দেখাচ্ছি, বুঝছো? আমি জানি কোশ্চেন দিয়ে তুমি করবা, এটা না করেও করা যায়। যদি এটা এমসিকিউ তে আসে তখন কি করবা? যদি এমসিকিউ তে আসে তখন তার ম্যাথ করার কোনো অবকাশই নেই, এত সময় নেই। এমসিকিউ তে হচ্ছে যদি তোমার পাত্রের অবস্থান সারির নিচে হয়, সারির নিচের দিকে যদি পাত্র হয়, সারির যে আমাদের যে সিরিজটা আছে ওই সারির নিচের দিকে যদি পাত্র হয়, নিচের দিকের পাত্র হলে, যদি পাত্রটা নিচের দিকে থাকে তাহলে ওইটা সেভ, মানে তুমি ওখানে রাখতে পারবে। তাহলে ওখানে কি করতে পারবে? সেভ, ওখানে তুমি রাখতে পারবে। আর যদি রিটেনে হয়, রিটেনে আমরা একটু বড় করে করব, বাট রিটেনে যেটা মূল মন্ত্র ওটা হচ্ছে কি, রিটেনে যেটা মূল মন্ত্র, পাত্রকে অ্যানোড ধরতে হবে, পাত্রকে অলওয়েজ অ্যানোড হিসাব করতে হবে, পাত্রকে অ্যানোড হিসাব করে ক্যালকুলেশন করতে হবে, হিসেব করে ই সেল ই নট সেল বের করবা, ই নট সেল বের করবা। ঠিক আছে? এরপরে ই নট সেলের উপর ডিপেন্ড করবা করবা আমি যেটা বলছি এটাই ফলো করবা। হ্যাঁ, এটা ভুল হচ্ছে। এখন আমি ওই কথা এমসিকিউটা আমি যেটা বলছি এটা হয়তো অনেকেই শর্টকাটটা জানো না, বাট তাদেরকে আমি এটা যেটা বলতেছি করো। অর্থাৎ তুমি যদি বাস্তবিক জীবনে চিন্তা করো, সবাই একটু এভাবে চিন্তা করো, তোমাকে বসে বাসায় এই যে তুই লবণ ঢালিস তো পাত্রের মধ্যে, তো তুমি যে পাত্রের মধ্যে লবণটা ঢালো, পাত্রটা কিন্তু সবসময় নিচের দিকে থাকে আর লবণটা উপরের দিকে থাকে। অর্থাৎ কোন পাত্রের অবস্থান, তুমি যাকে পাত্র চিন্তা করছো সে যদি নিচে থাকে আর লবণটা যদি উপরের দিকে থাকে, তাহলে কি ঢালা যাবে কি যাবে না? ঢেলে দিয়ে টাইপের অবস্থা না? ঢালতে পারবে। তাহলে এই কনসেপ্টের উপর আমরা বিশ্বাস করে আমরা যদি একটু পিছনের দিকে যাই, তুমি চিন্তা করো ভাই, যদি তোমাদেরকে বলি, তোমরা একটু সবাই বলবা আমাদের পাত্র, আমরা বলছি যে কপারের পাত্রে আমি নিলাম, তোমাকে বললো এই তুমি কপারের পাত্র নাও, এই পাত্রটা তুমি নিলা, এই পাত্রটা নিতে তোমাকে যদি আমি জিঙ্ক সালফেট রাখতে বলি, জিঙ্ক সালফেট কি এখানে রাখা যাবে? বলতো জিঙ্ক সালফেট কি কপার সালফেটের পাত্রে রাখা যাবে কি যাবে না? বলতো সবাই। ইয়েস, ইয়েস, তুলি যাবে, কাইয়ুম, হ্যাঁ। কারণ পাত্র নিচে, নিচের পাত্রের উপরে যে কোনো লবণকে রাখা যায়, কিন্তু আমি যদি কপার সালফেটকে জিঙ্কে রাখতে চাই তখন কিন্তু রাখা যাবে না। এখানে অনেকেই অ্যান্সার করছো, তো আমার মনে হয় এই তনয় আর হচ্ছে রাহুল নো কেন হইছে রাখা। তো যদি কেন আছে তোমরা পরেরটা মনে বলতেছো, তাহলে আমরা শুধু মাথায় এতটুকু রাখবো, বাসা বাড়ির যে যে সচরাচর যে থিম, যদি পাত্রকে আমি নিচে রাখি তখন উপরের থেকে যে কোনো লবণকে এখানে ঢালা যাবে, কিন্তু উল্টো করলে আমাকে উদ্ধা দিয়ে লবণ রাখতে, মানে উপরের দিকে উদ্ধা দিতে হবে, কারণ লবণ তোমার মুখে পড়বে। ঠিক আছে? তো আমরা জাস্ট সিম্পলি কনসেপ্ট রাখবো যে পাত্রের সিরিজ, মানে যারা সিরিজে যারা নিচে থাকবে, পাত্র যদি নিচের দিকে থাকে তাহলে ওইটা সুইটেবল, এখানে রাখতে পারবো। ঠিক আছে? চলো আমরা এটা পাত্রের ব্যাপারটাও পারবো। এবার হচ্ছে নার্সের সমীকরণ। এই সমীকরণটা বেসিক্যালি কেন ইউজ করা হয়? নার্সের সমীকরণ দিয়ে আমরা অপ্রমাণ অবস্থায় তড়িৎচালক কোষ বের করি, কারণ অনেক সময় কনসেন্ট্রেশন হয়তো বা 1 মোলার থাকবে না, চাপও 1 atm থাকবে না, তখন ওই অপ্রমাণ অবস্থায় তড়িৎচালক বল বের করার সূত্র হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আরটি বাই ইএফ লন কিউ। এখানে হচ্ছে কিউ হচ্ছে, এখানে কিউ হচ্ছে আমাদের উৎপাদন ডিভাইড বাই উৎপাদ উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক এর ঘনমাত্রা। এবং এগুলো শুধুমাত্র আয়নকে কনসিডার করবো, এগুলো কাকে চিন্তা করবো? শুধুমাত্র আয়নকে। কাকে কনসিডার করবো আমরা? আয়নকে। উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই কি? বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এখানে কিউ হচ্ছে একটা অনুপাত, এই অনুপাতটা হচ্ছে কি উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। আর এখানে আর কে আমরা সবসময় যে এককে রাখবো, আর কে আমরা সবসময় এসআই ইউনিট রাখবো 8.314 জুল পার মোল পার কেলভিন। আর ই হচ্ছে মোট স্থানান্তরিত ইলেকট্রন, মোট স্থানান্তরিত ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা, মোট স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। এবার দেখো, এবার সবাই এখানে একটু খেয়াল করে, সবাই এইরকম একটা বিক্রিয়া দেওয়া আছে যে এ
আর বি আয়ন বিক্রিয়া করে আমাদের তড়িৎ উৎপন্ন করলো, এ অ্যানায়ন উৎপন্ন করলো, আর এটা অবশ্যই আমরা মনে রাখবো কনসিডারেশন, আমরা যখন ইকুয়েশনটা লিখবো শুধুমাত্র আয়ন গুলো নিয়ে চিন্তা করবো, শুধুমাত্র আয়ন গুলো নিয়ে। তাহলে এ প্লাস আয়ন হচ্ছে আমাদের উৎপাদের আয়ন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের আয়ন, আর এটা হচ্ছে আমাদের কি রিয়েক্টেন্টের আয়ন। এই জিনিসটা মনে রাখবা। চলো এটা যদি ই নট সেল লিখি, এটা ই নট সেল হচ্ছে ই নট সেল ইকুয়াল টু হচ্ছে ই সেল, সরি ই নট না, এটা হবে ই সেল, ই নট সেল মাইনাস আর টি, ই এফ হচ্ছে টোটাল স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা, এখানে এন মোল যাচ্ছে, আর লন বলতো এখানে আমরা কি লিখবো, উৎপাদায়নকে এ প্লাস আয়ন, তার সহগটাকে তার পাওয়ার দাও, এ এক্স টাকে তার পাওয়ার দাও, আর বিক্রিয়ক আয়ন কি, বিক্রিয়ক আয়ন হচ্ছে আমাদের বি প্লাস আয়ন। এইবার আমি এখানে একটা কথা বলবো, এই ক্ষেত্রে যেটা হয় কি, তোমার যে প্রমাণ তড়িৎচালক বল থেকে কিন্তু আমাদের ই সেলের মানটা কম পাওয়া যায়। এই ক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে চিন্তা করো যে ই সেলের মানটা একটু কম হবে কার কাছ থেকে, ই নট সেল থেকে, কারণ এখানে সামনে এখানে কিন্তু মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন না, একটু কম পাবা। এখন এটাকে বাড়ানোর ওয়ে কি, তুমি চাচ্ছ যে ই সেলটা বাড়বে, মানে ই সেলের মানটা বড় হবে, এটার ওয়ে কি, এটার ওয়ে হচ্ছে একটাই, যে ই সেল, এটার ওয়ে হচ্ছে একটাই, ই নট সেল যদি আমি মাইনাস না করে কোনো কারণে যদি এখানে প্লাস করতে পারি, প্লাস করতে পারি, একদম ইজিলি করতে পারি, যে আর টি বাই ই এফ লন, এই জিনিসটাকে পোল্টি বাড়াই দিব, মানে উপরের দিকে নিয়ে যাবো, বি প্লাস আয়ন হচ্ছে এ প্লাস আয়ন। এটা কিভাবে করলেন, আমরা জানি লন এ বাই বি কে আমি যদি লন বি বাই এ লিখি, মানে যদি পোল্টি মেরে দিই, সামনে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসের সামনে মাইনাস আছে কি, মাইনাসে মাইনাস এটা কি প্লাস হয়ে যাবে না, সামনে যদি মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তখন দেখবা তোমার তড়িৎচালক বলটা কিছুটা বাড়ছে, অর্থাৎ তোমার যে ই সেলের মানটা ই নট সেল থেকে বেশি হবে। তো আমাদের পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর ধরে এই টাইপের কোশ্চেনটা আসতেছে, খুবই জনপ্রিয় হয়ে গেছে কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে যে কিভাবে তড়িৎ চালক বল বাড়ানো যায়, কিভাবে ই সেল বাড়ানো যায়। ই সেল বাড়ানোর একটাই ওয়ে এখানে, ই সেল বাড়ানোর একটাই ওয়ে, দেখো এখানে তুমি ই সেলটা এখানে কিভাবে বাড়াতে পারো, ই সেল বাড়াতে পারো তুমি যদি শুধুমাত্র বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা বাড়াও। দেখো তুমি যদি একটা ভগ্নাংশের, একটু সবাই খেয়াল করো, যদি একটা ভগ্নাংশের লবকে তুমি বড় করা শুরু করো, তাহলে ভগ্নাংশটা বড় হয়ে যায় না। অর্থাৎ তুমি ই সেল একরকম উপায়ে বাড়াতে পারো, যদি কি বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা বাড়ায় দাও। যদি বিক্রিয়ক আয়নের যে ঘনমাত্রা, যে বিক্রিয়ক যে আয়ন আছে তার ঘনমাত্রা যদি তুমি বাড়ায় দাও, তুমি যদি বিক্রিয়ক মানে তুমি যদি বিক্রিয়কের সাপ্লাই বাড়ায় দাও, তখন তোমার কি তড়িৎচালক বল বাড়বে বা ভোল্টেজ বাড়বে, বা ভোল্টেজ কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমি যদি এই ইকুয়েশনের কথা চিন্তা করি কিভাবে ই নট সেলটা বাড়বে, আমি যদি বি প্লাস আয়নের ঘনমাত্রা বাড়াই দিই। আমি ভাই একটু আরেকবার বলে দিই, তোমরা শুধু লাস্টের কথা মনে রাখবে, লাস্টের কথা, যে অপ্রমাণ অবস্থায় তড়িৎচালক বল বাড়ানোর একটাই ওয়ে আছে, অর্থাৎ আমি যদি বিক্রিয়ক বাড়িয়ে দিই, আমি যদি বিক্রিয়ক আয়নের সাপ্লাই বাড়িয়ে দিই, আমি যদি বিক্রিয়ক আয়নের সাপ্লাই বাড়িয়ে দিই, তাহলে আমার কি তড়িৎচালক বল বাড়বে। আমি যদি এই একটা সিম্পল কথা মনে রাখতে পারি, তাহলে আমার এই বাকি ইকুয়েশনটা তুমি বাসায় একবার লিখলে তোমার মাথায় চটপট ধরে যাবে। তো এটার উপর ডিপেন্ড করে আমরা যদি একটা পোল কোশ্চেন আছে আমাদের, যে বলছে আমরা যখন এটা কনসিডার করবো, বলছে এই নিম্নে কিভাবে কোষের ভোল্টেজ বৃদ্ধি করবা, তুমি ভোল্টেজ কিভাবে বের করবা, ই সেল বৃদ্ধি করা যে একটাই ওয়ে আছে, এই ই সেল বৃদ্ধি করার একটাই ওয়ে আছে, যদি আমি বিক্রিয়ক আয়নের পরিমাণ বাড়াই দিই, যদি বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা বাড়াই দিই, তাহলে তোমরা এখানে সবাই বলো তো এখানে বিক্রিয়ক আয়ন কি, তোমরা এটা অ্যান্সার দাও তো, সবাই একটু অ্যান্সার দাও। দেখো আমরা অবশ্যই কনসিডার করার সময় এটাকে এটাকে কনসিডার করবো না, আমাদের বিক্রিয়ক আয়ন হচ্ছে, এখানে আমাদের বিক্রিয়ক আয়ন হচ্ছে এটা, তাহলে আমি কার ঘনমাত্রা বাড়াবো, Cl2 প্লাস আয়নের, অ্যান্সার হচ্ছে সি। ওকে গুড, ভেরি গুড, হৃদয়, অমিত, সামিয়া, আমার নামে যে একজন রাহুল আছে, এই রাহুল তো অনেকগুলো অ্যান্সার দিছে, সবগুলো সঠিক দিছে। ওকে, বুঝতে পারছো খুবই সহজ ছিল, আমি জিনিসটাকে ওই রকম ভাবে নিয়ে আসছি যাতে তোমার মাথায় কোনো ধরনের প্যাচ না লাগে এটা করতে গিয়ে। তো চলো আমরা একটু সবাই একটু আছে এটা যারা অ্যান্সার করতেছে করো। আচ্ছা সবাই একটু ক্ষান্ত হই, সিসি লিখতে লিখতে একদম এত সিসি বলছো,
আর কেউ কেউ তো এই যে 4-5 বার করে লিখতেছে, ইমরান তো 4-5 বার করে লিখতেছে, একরা তো এক একটা সি এতবার লিখতেছে, তার যা সি আমি চোখে দেখবো না এরকম মনে করতেছে। একরা না ইকরা, ওর নাম হচ্ছে ইকরা, সরি। চলো এবার দেখো নার্সারি ইকুয়েশন গুলা যদি আমি সাজাই, দেখো এখানে আমরা শুধু এটা দেখবো যে অ্যালুমিনিয়াম যখন 3টা ইলেকট্রন ছাড়ে সে পরিণত হয় কিসে? অ্যালুমিনিয়াম 3+ আয়নে। আর আমাদের কপার 2+ আয়ন সে গ্রহণ করে 2টা, সে কিসে পরিণত হয়? কপারে পরিণত হয়। এখন দেখো আমাদের সবসময় একটা জিনিস মনে রাখবো, এখানে ইলেকট্রনের সংখ্যা ব্যালেন্স করতে হয়। তো আমরা কি এটা কি করতে হবে? এটাকে গুণ করতে হবে হচ্ছে তোমাকে 2 দ্বারা, এটাকে গুণ করতে হবে তোমাকে 3 দ্বারা। তাহলে এখানে কত আসবে? 2 আসবে, এটা হয়ে যাবে 6, এটাও হয়ে যাবে কত? 6, এটা হবে 3, আর এখানে হবে এটা তো 2, আর এখানে কত? 3। তো চলো এটা যদি আমি ব্যালেন্স করি, এবার যদি কাটাকাটি করি আমরা, ইলেকট্রন সংখ্যাগুলো বাদ, মানে টোটাল স্থানান্তরিত ইলেকট্রন কটা? 3টা। তাহলে এখানে কি থাকে? 2টা অ্যালুমিনিয়াম, 2টা অ্যালুমিনিয়াম, 3টা কপার 2+ আয়ন, আর এখান থেকে আসলে কি 2টা অ্যালুমিনিয়াম আয়ন, আর 3টা কি? কপার। তো আমরা কনসিডারেশন করব শুধুমাত্র কোনটা কোনটা? কনসিডারেশন করব শুধুমাত্র হচ্ছে আমরা আমাদের উৎপাদের আয়ন হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, আর বিক্রিয়কের আয়ন হচ্ছে আমাদের কি? উৎপাদের আয়ন হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, আর বিক্রিয়কের আয়ন হচ্ছে কপার 2+ আয়ন। চলো আমরা ইকুয়েশনটা ফালাই। ইকুয়েশন বলে যে তড়িৎ চালক বল হবে ই সেল হবে ই নট সেল মাইনাস আর টি বাই ই এফ লন। উৎপাদের আয়ন কি এখানে? উৎপাদের আয়ন হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, শকটাকে তার পাওয়ার দাও, আর বিক্রিয়কের আয়ন হচ্ছে কপার 2+ আয়ন, শকটাকে তার পাওয়ার দাও। মানগুলা বসাই এবার, চলো আমরা এবার মানগুলা বসাই। ইনর সেলের মান আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে 1.5, মাইনাস আর এর মান আমরা বসাবো কত ভাই বলে দিছি 8.314। কি হচ্ছে আমরা এখানে মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস চিন্তা করছি, 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হচ্ছে 298 কেলভিন। আবার 25 বসাই দিও না। ইটা কত? এখানে ইটা কত? এই জায়গার মধ্যে ক্যাচালটা লাগাবো। দেখো তো টোটাল কয়টা ইলেকট্রন এখানে ট্রান্সপোর্টেড হয়েছে? স্থানান্তরিত টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। কয়টা? স্থানান্তরিত টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এখানে ই এর মান কত? 6। ই এর মান কত? 6। এখানে টোটাল ইলেকট্রন কয়টা আদান প্রদান হয়েছে? 6টা। আর এফ হচ্ছে 96,500 ইন্টু লন অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা কত? 0.2 স্কয়ার, কপার 2+ আয়নের কত? 0.3 কিউব। এবার কাইন্ডলি নিজেরা ক্যালকুলেটরে প্রেস করে মানটা বের করো। ক্যালকুলেটর লাগবে এই কারণে ভাই করাইতেছি না। আর এইটার অলরেডি, আর এইটা জিঙ্ক থেকে কভার আমি অনেকবারই লেখাইছি, জাস্ট এতটুকু বলে দিচ্ছি এখানে স্থানান্তরিত ইলেকট্রন হচ্ছে 2। ঠিক আছে, এখানে স্থানান্তরিত ইলেকট্রন হচ্ছে 2। তোমরা যদি কেউ মানটা বের করে আমাকে একটু বলতে পারলে ভালো হয়। কোনো নোট নাই রে ভাই, নোট যদি থাকতো আমাকে দিলে ভালো হতো। কপার কোন জায়গায় 2 লিখি নাই, কে জানি বলছে কোন জায়গায় কপার 2 লিখি নাই। আচ্ছা যে জায়গায় কপার 2 লিখি নাই তুমি ঠিক করে নিও, এখানে আমার কপার 2 তো আমি সব জায়গায় লিখতে ঠিকই লিখছি। ও আচ্ছা এই জায়গায় একটা ভুল লিখছি। এখানে 3 হবে এটা, আর এখানে আবার ঠিক করে লিখছি। এগুলো করতে কোথাও মুখস্থ হয়ে যায়। মানটা কত? একজনের ক্যালকুলেটার হারিয়ে গেছে, তারা মাইক দেওয়া উচিত জয়। ঠিক আছে, হ্যাঁ জয় না জানি কে জানি বলছে না, অমি অমি বলছে ক্যালকুলেটার হারিয়ে গেছে, তুমিও হারিয়ে যাও। ঠিক আছে, ওকে ঠিক আছে, তো চলো এটা বাসায় ক্যালকুলেটর করে নিবা। এবার হচ্ছে 2 ধরনের নির্দেশক তড়িৎদ্বার আছে, তাই একটু সবাই মনোযোগ দাও। এই নির্দেশক তড়িৎদ্বার একটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার, আর একটা হচ্ছে কি ক্যালামিন তড়িৎদ্বার। তো হাইড্রোজেন তড়িৎদ্বারে আমরা যেটা করবো, আমরা প্লাটিনাম তড়িৎদ্বার নেই, হাইড্রোজেন গ্যাসকে সাপ্লাই করি এখানে। এই হাইড্রোজেন গ্যাসটা 1 atm চাপে পাস করা হয়, এটা কিসে কনভার্ট হয়? সে জলীয় দ্রবণে চলে আসে একুয়াসে। এটা হচ্ছে তার হাইড্রোজেন তড়িৎদ্বারকে রিপ্লেস করার আমাদের যে হাইড্রোজেন তড়িৎদ্বার আছে তার সেল বিক্রিয়াটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে।
আর এটা হচ্ছে ক্যালামিন তড়িৎদ্বার, ওইখানে মার্কারি থাকে, মার্কিউরিক ক্লোরাইড থেকে ক্লোরাইড আয়ন তৈরি হয়। এই দুইটার কোষ বিক্রিয়াটা একটু মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করা লাগে না, একবার বাসায় লিখলেই পারবেন। যে নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে যে তড়িৎদ্বারের বিভব আমরা জানি, যেমন হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা, তার মান আমরা কিন্তু জানি। যখন এই যে পরবর্তী দেখবা, এই যে এটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার, আমরা এটাকে প্রমাণ অবস্থায় নিছি, এটা হচ্ছে তার প্রমাণ অবস্থা। আমরা এই পাশ থেকে হাইড্রোজেনকে সাপ্লাই করছি প্লাটিনামের তার তড়িৎদ্বার হিসাবে। আর এই যে এখানে আমি বিক্রিয়াটা অলরেডি লিখে দিছি, মনে রাখবা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের তার জারণ বিভব আর বিজারণ বিভব দুইটার মানে কি, তার জারণ বিভব আর বিজারণ বিভব দুইটার মানে কি শূন্য, দুইটাই হচ্ছে আন্ডা, এটাকে শূন্য ধরে কাজ করা হয়েছে। এখন দেখো, তুমি যদি হাইড্রোজেনের সাথে কপারকে কানেক্ট করো, হাইড্রোজেনের নিচে কপার না, তাহলে কপারের বিজারণ বিভব পাওয়া যাবে। এই যে মানটা পাইছো এটা কপারের প্রমাণ বিজারণ বিভব, কপারের প্রমাণ বিজারণ বিভব। দেখো তুমি এটা হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয় কাউকে যুক্ত করছো, কিন্তু এই হাইড্রোজেনের সাথে যদি তুমি জিঙ্ককে যুক্ত করো, তখন জিঙ্কের কি পাবা, জিঙ্কের প্রমাণ জারণ বিভব পাবা, প্রমাণ জারণ বিভব পাবা। বুঝতে পারছো? অর্থাৎ এই হাইড্রোজেনকে আমি স্ট্যান্ডার্ড ধরে যদি এটার ইনর সেল বের করি, যদি হাইড্রোজেন অপেক্ষা নিচে কেউ থাকে, যেমন কপার, সিলভার, প্লাটিনাম এগুলো যদি থাকে, তখন তাদের কি বেরোবে, প্রমাণ বিজারণ বিভব বেরোবে। আর যদি অধিক সক্রিয় কাউকে যুক্ত করি, তখন যদি তার ইনর সেল বের করি, তখন তার কি পাবো, জারণ বিভব পাবো। ঠিক আছে, খুবই সহজ বিষয়, ব্যাপারটা কোনো একটু কমপ্লিকেটেড না, খুবই ইজি একটা জিনিস। আচ্ছা আচ্ছা, রাফিজ তো অনেক চেয়ে গেছে যে ভাই আমি 4 বার অ্যান্সার করছি। আচ্ছা রাফিজ, আমি দেখছি না, রাফিজ আমাদের 3 চেয়ে গেছে, 4 বার লিখছে। ওকে, আচ্ছা একজন লিখছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+1.6, জিঙ্ক থেকে জিঙ্ক 2+1। এখানে দেখো তুমি নরমালি চিন্তা করো, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক দেওয়া আছে, তো অ্যালুমিনিয়াম বেশি সক্রিয় না, অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড হবে আর জিঙ্ক হচ্ছে ক্যাথোড হবে। ঠিক আছে, আচ্ছা যে বা যারা অ্যান্সার করছো তাদের প্রত্যেকের নাম, যেমন ইমরান, তারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছে। দেখো মনক্ষুণ্ণ হওয়ার জন্য বিষয় না, ভাইয়া পড়ানোতে বেশি কনসেন্ট্রেট করি, এই চ্যাট বক্সে একটু কম যাওয়াটা পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা যারা অ্যান্সার করবে প্রত্যেককে ধন্যবাদ। ঠিক আছে, এবার দেখো একটা অঙ্ক, এখানে এখানে একটা অঙ্ক আছে, এটা জাস্ট একটা সিম্পল সূত্র। বলছে 25°C তাপমাত্রায় একটি হাইড্রোজেন গ্যাসের তড়িৎ জারণ বিভব দিয়ে দিছে, আর তোমাকে বলছে পিএইচ বের করতে। তো আমরা চলো অঙ্কটা করি। এটার পিএইচ এর সূত্র হবে পিএইচ ইজ ইকুয়াল টু জারণ বিভব, তো ইনর্ট অফ জারণ বিভব দিয়েছে, এটা সূত্র, এটা একটা জাস্ট সিম্পল একটা ফর্মুলা, 0.0592 মানটা দিয়ে ভাগ করো। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই মানটা ফিক্স মান। এখানে কত দেওয়া আছে 0.001, এটাকে ভাগ দিবে হচ্ছে 0.0592 দিয়ে। মানটা কত যদি দেখো, আমার মনে হয় মানটা আসবে 0.0168 মেবি। আমি একটু ক্যালকুলেটর দেখি তো মানটা কত আছে। হ্যাঁ 0.01668। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ এর ভ্যালু। বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে আমাদের ইয়া বানানো হয়েছে, গ্লুকোমিটার আছে না, ডায়াবেটিসের পেশেন্টদের যে ডায়াবেটিস মাপার মেশিন, ওটা। ভাই আমরা যে ফোন গুলা ব্যবহার করি তার 3-4টা প্রান্ত থাকে, তার মধ্যে একটা ধনাত্মক আরেকটা ঋণাত্মক, বাকিগুলা কি, বাকিগুলা আল্লাহ জানে। ঠিক আছে, বাট আমরা ফোনের এই ফোন নিয়ে, ফোনের ব্যাটারি রিলেটেড আলোচনা করবো। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা একজন একজন লিখছে যে ভাই আপনাদেরকে মেইল করে লাভ কি, আপনারা রিপ্লাই দেন না। দেখো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইচ্ছাকৃত ভাবে জিনিসটা করিও নেই, বাট যদি যে বা যারা মনক্ষুণ্ণ হয়েছে, বাট এতটুকু আমরা কথা দিচ্ছি যে চেষ্টা করবো, ঠিক আছে, রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, তো এটা নিয়ে মনক্ষুণ্ণ করার কোনো দরকার নেই, আর আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এমন তো না যে ইচ্ছাকৃত ভাবে দিচ্ছি না, অথবা ব্যস্ত না। ঠিক আছে, তো এক দুজন দেখলাম একটু রাগ হয়েছে, রাগ হওয়াটা স্বাভাবিক, আমি হইলে তোমার জায়গায় রাগ হইতো, এই পেটা খা নিয়ে আমাকে রিপ্লাই দেয় না। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাটারি। তো চলো সবাই একটু ব্যাটারি চার্জ করে আসি আমরা। তো চলো এই আমরা একটু সবাই একটু ব্যাটারি পড়ি, এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আর কই থেকে আসলো ভাই, এটা একটা সমীকরণকে ডেরাইভ করে জয়, এটা সমীকরণ, একটা সমীকরণ থেকে আসে। ঠিক আছে, আর পিএইচ এর ম্যাথটা আরেকবার বলার মতো কিছুই নাই, জাস্ট ইকুয়েশনটা বসাবা, টাপটুপ করে চলো, জাস্ট ইকুয়েশনটা বসাবা, এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে মান বসাইলেই সুন্দর মতো পিএইচ এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাটারি। ফার্স্ট হচ্ছে লেস স্টোরেজ সেল, যেটা
যেটা হচ্ছে আমরা আইপিএস এর ব্যাটারি বলতে পারি। এটা হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি, অর্থাৎ ব্যবহার করার পরে আমরা এটাকে আবার রিচার্জ করতে পারি। রিচার্জেবল ব্যাটারি যেগুলো অনেক বেশি এখন ওয়াইডলি ইউজ করা হয়। তো রিচার্জেবল ব্যাটারি, তো এখানে অ্যানোডে থাকে হচ্ছে লেড আর ক্যাথোডে থাকে হচ্ছে লেড অক্সাইড। এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিড নেই। এই সালফিউরিক অ্যাসিড তার সাথে যে বিক্রিয়াটা করে, সবাই একটু খেয়াল করে বিক্রিয়াটা, এখান থেকে আসবে লেড সালফেট আর এখান থেকে আসবে দুইটা H+ আয়ন আর দুইটা ইলেকট্রন তো এখান থেকে বেরিয়ে গেছে লেড থেকে, এখানে জারণ হয়েছে। পরবর্তীতে সালফিউরিক অ্যাসিড আর এই দুইটা H+ আয়ন আর দুইটা ইলেকট্রন এগুলা কম্বাইন হয়ে আমাকে দিবে হচ্ছে লেড সালফেট আর হচ্ছে পানি। কি দিবে? লেড সালফেট আর কি পানি। এবার যদি আমি ওভারঅল রিঅ্যাকশনটা খেয়াল করি, ওভারঅল রিঅ্যাকশনটা খেয়াল করলে আমাদের আলটিমেটলি কি আসছে এখানে, এই পার্টটা আর এই পার্টটা বাদ। তাহলে দেখো আমার আলটিমেটলি ওভারঅল আসতেছে, আমি লেড নিছিলাম, কালারটা চেঞ্জ করি, আমি লেড নিছিলাম, তার সাথে ছিল লেড অক্সাইড, এটা যখন আমি ইউজ করতেছি, হ্যাঁ, আর এই 2 অণু সালফিউরিক অ্যাসিড, এইগুলা যখন কম্বাইন হয়, অর্থাৎ আমি যখন ব্যবহার করি, অর্থাৎ আমি যখন ডিসচার্জ করতেছি, অর্থাৎ আমি যখন ব্যবহার করতেছি জিনিসটা, মনে করো বাসায় কারেন্ট চলে গেছে, আমি আইপিএস চলাই দিচ্ছি, তখন এই বিক্রিয়াটা হয়। তখন এখান থেকে উৎপন্ন হয় 2 অণু লেড সালফেট আর হচ্ছে পানি। আর চার্জিং এর ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে, চার্জিং এর ক্ষেত্রে তার কি ঠিক তার উল্টো হবে রিচার্জিং। ঠিক আছে, চার্জিং এর ক্ষেত্রে ঠিক তার, রিচার্জিং এর ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে। ঠিক আছে, তো এই বিক্রিয়া অনেকেই বলবে যে ভাই মুখস্থ করতে হবে। ভাই তোমার যদি খুব ভালো লাগে যে মুখস্থ করতে পারো তাহলে তুমি করতে পারো, বাট আমি এটা মুখস্থ করার মোটেও পক্ষে না। ভাইয়া ক্যাথোডেরটা বুঝি না, ক্যাথোডেরটা বুঝার কিছুই নাই, জাস্ট আমি একবারই বলি, জাস্ট এই লেড অক্সাইড আর এই সালফিউরিক অ্যাসিড মিলে আবারও আমাকে লেড সালফেট দিবে, আর পরবর্তীতে এই H2 এখান থেকে আমার আলটিমেটলি পানি তৈরি হবে। তুমি জাস্ট এতটুকু মনে রাখবে, দেখো চাইলে এটাকে অনেক ভাঙে ভাঙে লেখানো যায়, কিন্তু আমাদের এতগুলো দরকার নেই। আমরা এখান থেকে লেড সালফেট আবারও পাবো, আর কি পাবো? পানি পাবো। তাহলে দেখো তো, যখন আমাদের ডিসচার্জ হয়, দেখো এটা নিয়ে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমরা এতটুকু মনে রাখার চেষ্টা করবো যে আমরা যখন ডিসচার্জ করি তখন আমরা সবসময় কি লেড সালফেট আর পানি পাই। তো দেখো একটা পোল কোয়েশ্চেন আছে যে লেড স্টোরেজ ব্যাটারি ডিসচার্জের সময় আমাদের কি কোন উৎপাদ তৈরি হয়? লেড সালফেট আর কি পানি। লেড সালফেট আর কি তৈরি হচ্ছে? পানি। এবার দেখো লিথিয়াম আয়ন ব্যাটারি, এটাও আমাদের রিচার্জেবল ব্যাটারি, এটাও আমাদের রিচার্জেবল ব্যাটারি, এটাও আমাদের একটা রিচার্জেবল ব্যাটারি। এই রিচার্জেবল ব্যাটারিতে, এখানে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমরা জাস্ট রিচার্জের প্রসেসটা দেখব। রিচার্জ, সবাই একটু ফোকাস করো কারণ এটা অনেকেই পড়ে না। আমরা এখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইডের একটা পলিমার নেই, এখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইডের একটা পলিমার নেই। এখানে কি হয় দেখো, নর্মালি লিথিয়াম ইলেকট্রন ছাড়ে, একটা লিথিয়াম একটা ইলেকট্রন ছাড়ে। যদি এখান থেকে এক্সট্রা ইলেকট্রন লিথিয়াম বেরোয় তাহলে সে কয়টা ইলেকট্রন ছাড়বে? এক্সট্রা ছাড়বে। তাহলে বাকি আর কি থাকলো? বাকি থাকলো হচ্ছে লিথিয়াম ছিল একটা, তার থেকে এক্সট্রা চলে গেছে, বাকিটুকু কি লিথিয়াম কোবাল্ট অক্সাইড থাকে। আমি আবার বলতেছি, আমি লিথিয়াম কোবাল্ট অক্সাইডের একটা পলিমার নিলাম, এখান থেকে যদি একটা লিথিয়াম বেরোয় তাহলে একটা ইলেকট্রন বেরোবে, যেহেতু এক্সট্রা বেরোছে তাহলে এক্সট্রা ইলেকট্রন বেরোয়েছে, তাহলে বাকি থাকলো কি লিথিয়াম N-X কোবাল্ট অক্সাইড। আর এখানে গ্রাফাইটের একটা শীট থাকে, এখানে এই প্রান্তে আবার এগুলো আবারও আসে, লিথিয়াম প্লাস আর হচ্ছে কি X-। এখান থেকে আমাদের আসবে হচ্ছে, এখান থেকে আলটিমেটলি লাস্ট পর্যন্ত আসবে হচ্ছে লিথিয়াম Xc6। তাহলে আমরা যদি এবার ওভারঅল রিঅ্যাকশন দেখি, ওভারঅল রিঅ্যাকশনে এগুলা এই দুইটাতে দুই পাশেই আছে, এই পাশে আর ওই পাশে থাকার কারণে কাটাকাটি চলে গেছে। লাস্ট পর্যন্ত আমাদের সেলে কি থাকলো, যে লিথিয়াম কোবাল্ট অক্সাইডের একটা মনোমার নিয়েছিলাম, তার সাথে আমি একটা গ্রাফাইটের শীট নিয়েছিলাম। এই দুইটা যখন রিচার্জিং হয় বিক্রিয়ার মাধ্যমে আমাকে কি দিচ্ছে? লিথিয়াম N-X কোবাল্ট অক্সাইড প্লাস লিথিয়াম
এক্স কার্বন গ্রাফাইট। ঠিক আছে, এখন মোবাইলের ব্যাটারিতে লিথিয়াম পলিমার আয়ন ব্যাটারি ইউজ করা হয়। লিথিয়াম পলিমার আয়ন, দেখো ব্যাটারির মধ্যে লেখাই থাকে লিথিয়াম পলিমার আয়ন ব্যাটারি ইউজ করা হয়। আর এটা হচ্ছে রিচার্জের ক্ষেত্রে। আর জাস্ট আমি এতটুকু লিখছি, যদি আমরা ডিসচার্জ করি, ডিসচার্জিং এর ক্ষেত্রে সবকিছু উল্টো হবে, সবকিছু প্রসেসটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, ডিসচার্জিং এর ক্ষেত্রে অ্যানোডটাকে আমরা ক্যাথোড হিসেবে চিন্তা করব, অ্যানোডকে করব ক্যাথোড, আর বিক্রিয়াগুলোকে উল্টো করে লিখবো, মানে হচ্ছে কি ডান পাশটাকে বাম পাশ করে লিখবো, ডানকে বাম, বামকে ডান। ঠিক আছে, জাস্ট আমরা সিম্পলি যেটা করব, অ্যানোডের বিক্রিয়াটা ক্যাথোডে যাবে, ক্যাথোডের বিক্রিয়াটা অ্যানোডে আসবে। আর ডিরেকশনটা কি, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ডান পাশ থেকে বামে, বাম পাশ থেকে ডানে চলে যাবে। সব উল্টো করে লিখবা। কি করে লিখবা? কারণ ডিসচার্জিং চার্জিং এর উল্টো, সবগুলো উল্টো হবে। সবগুলো এখানে কি হবে? উল্টো। আলিমিয়া বুঝি না এটা, এই ফার্স্টই কোশ্চেন। হ্যাঁ আমি জানি এটা হচ্ছে কি, এই আমাদের যে লিথিয়াম আয়ন ব্যাটারি যে আমাদের বইয়ে দেয় অনেক কমপ্লিকেটেড ভাবে দেয়, কারণ এই কারণে অনেকে লিথিয়াম আয়ন ব্যাটারিটা পড়ে না। তুমি যদি এতটুকু একটু ভালো মতো পড়ে যাও, তখন তুমি পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, এই মুখস্থ না, যথেষ্ট প্র্যাকটিস করবা, মাইক দিবে। মুখস্থ করে কি হবে মাসুদ? এত মুখস্থ বিদ্যা হয় না রে ভাই, তুমি সব মনে রাখতে পারবে। চলো, এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেলে আমরা ফুয়েল হিসাবে কি নেই, মানে জ্বালানি হিসাবে যেটা নেই, হাইড্রোজেন ফুয়েল সেলে আমরা ফুয়েল হিসাবে দুইটা প্রাকৃতিক গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন নেই। এবং এটার যে উৎপাদ, এই উৎপাদটা হয় পানি। পানি কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। আমরা দুইটা ইকো ফ্রেন্ডলি ওয়েতে আমরা এখানে পানি উৎপাদন করতেছি। দেখো, এখানে আমি পানি উৎপাদন করছি, সাথে যদি ইলেকট্রিসিটিও পাচ্ছি, যেহেতু কোনো ক্ষতিকার কোনো কিছু সৃষ্টি হয় না, তাই এটা হচ্ছে কি ইকো ফ্রেন্ডলি। এটা হচ্ছে কি ইকো ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি। একটা কল আসে, তার একটা ওকে। দেখো, আমরা ফুয়েল সেলে জ্বালানি হিসেবে অক্সিজেন এবং হাইড্রোজেনকে সাপ্লাই করি। আর এটা ইকো ফ্রেন্ডলি কেন? কারণ এখানে কোনো হেজার্ডাস বা ক্ষতিকারক কোনো কিছু সৃষ্টি হয় না। ঠিক আছে, আর বর্তমান ওয়ার্ল্ডে যে আমাদের যে টেসলা কার, তারপর যে স্পেস, এগুলাতে মূলত চেষ্টা করা হচ্ছে যে হাইড্রোজেন ফুয়েল সেলকে ব্যবহার করার, কারণ এগুলা পরিবেশকে খুবই খুবই কম লেভেলে ক্ষতি করে। এবং এগুলাতে জ্বালানির প্রায় খুবই, এটা খুবই জ্বালানি এবং এটা খুবই ইফিশিয়েন্ট, এগুলা খুবই কার্যকরী। হ্যাঁ, লাস্ট পর্যন্ত আমাদের এই যে ইলেকট্রোকেমিস্ট্রি বা সরি ইকোনমিক কেমিস্ট্রি, যেটা অর্থনৈতিক রসায়ন, দেখো এটার জন্য আমার একটা সবচেয়ে বড় সাজেশন হচ্ছে কি, তোমার যদি আমাদের উদ্ভাসের কোনো ফ্রেন্ড থাকে, মানে আমাদের উন্মেষের, তো তুমি তাকে কালেক্ট করবা, তাকে ধরে নিয়ে বলবা যে, দেখবা যে যারা মেডিকেলের কোচিং করে তারা এই অধ্যায়গুলোকে খুব দাগায় টাগায় খুব কোপাকুপি ভাবে পড়ে, খুবই টপ টু বটম সবকিছু পড়ে। তোমার কাজ হচ্ছে তোমার এই ফ্রেন্ডকে একদিন দাওয়াত দিয়ে বাসায় আনবা, আমাদের উন্মেষের বই অথবা তার বইটা বাসায় নিয়ে আসবা, তাকে একটু দাঁত ফাত দিয়ে খাওয়া দাওয়া করাবা, বিনিময়ে তার থেকে বইটাকে একটু দাগায় নিবা যে কোন কোন লাইন গুলা পড়তে হবে, কিভাবে পড়তে হবে। বাট এখানে আমার যেটা সাজেশন, আমরা বিগত ইয়ার গুলোতে যেটা দেখছি, যে ইউরিয়া, কাঁচ, সিরামিক এবং চামড়া, এই চারটা পোর্শন থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। এবং এখানে তোমরা একটু কয়লাটাও পড়তে পারো, কয়লা এখানে দেখতে ভুলে গেছিলাম, কয়লা। এগুলার জাস্ট থিওরিটিক্যাল পার্ট গুলার বেশ কয়েকবার অবজেক্টিভ পড়বা এবং এগুলা দাগায় পড়বা, এগুলাকে মার্ক আউট করে পড়বা। আমি বলি, যদি কেউ এই যে কর্মমুখী রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন একদমই না পেরে চলে যাও, বিগত ইয়ার গুলাতে দেখা গেছে রাজশাহী ইউনিভার্সিটি এবং চিটাং ইউনিভার্সিটিতে এগুলাতে অনেক কোয়েশ্চেন আসে, থিওরি টাইপের কোয়েশ্চেন। অর্থাৎ এগুলাতে তোমার মুখস্থ ছাড়া কোনো ওয়ে নেই, অর্থাৎ তোমার হাতেই কিন্তু একটা একটা নাম্বার নিজের হাতে আছে। তুমি যদি যে কয়দিন সময় আছে প্রত্যেকটা দিনকে একটু ভাগ করে মাঝে মাঝে একটু সপ্তাহে বা প্রতি 15 দিন পর পর একবার করে বইটা দেখো, তাহলে দেখবে এটা খুব ইজিলি তোমার মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, আহ এই যে যেহেতু লাস্ট ইয়ার নাকি 12টা কোয়েশ্চেন আসে, তো আমার মতে 12টা কোয়েশ্চেন তোমরা দেখো, 12টা কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন বোঝানোর মতো কিছুই নেই, একদম ঠাডা মুখস্থ। ঠিক আছে, তো তুমি যদি মুখস্থ বিদ্যায় খুবই ভালো, দেন ইউ উইল ডেফিনেটলি ডু বেটার। তারপর আমি বলবো যে দেখো এটা তোমার হাতে আছে। ঠিক আছে, তো একদম লাস্ট লাইভ যেটা আমাদের,
লাস্ট লেকচার কোথায়? আর তোমাদের জন্য আমি আমার ভিডিওটা অন করি। তো ভিডিওটা এখানে একটা পরিবেশ দিয়ে রাখছি, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো নর্মালি কথা হচ্ছে কি, এখানে আমাকে হয়তো কেউ অনেকে আগে হয়তো দেখো নাই। তো নর্মালি আমি তোমাদের জন্য যে সাজেশন আজকে যেভাবে পড়বা, বাসায় বসে প্রথম হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজটাকে খুব সুন্দর মতো মাথায় নিয়ে নিবা। তারপর ওইখান থেকে আমরা অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা এটা খুব সুন্দর মতো বুঝে যাব। আর এরপরে আমাদের কাজ যেটা, এরপরে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রায়োরিটিপূর্ণ কাজ হচ্ছে তোমরা হচ্ছে ফ্যারাডের সূত্রের ম্যাথগুলা খুব বাসায় সুন্দর পুঙ্খানুপুঙ্খ ভাবে করার চেষ্টা করবা। আর হচ্ছে ব্যাটারি গুলো, ঠিক আছে, ব্যাটারি বিক্রিয়াগুলো অনেকবার বাসায় লেখার চেষ্টা করবা, কারণ এই বিক্রিয়াগুলো খুবই আমি নিজেও যখন স্টুডেন্ট থাকতাম ভুলতাম, বাট এত বেশি প্র্যাকটিস করছিলাম যে মনে রাখবো যত বেশি নিজের উইকনেসকেও প্র্যাকটিস করার মাধ্যমে স্ট্রেংথে পরিণত করা যায়। আর লাস্ট একটা কথা, ইউর লাইফ ইজ আ রিফ্লেকশন অফ ইউর চয়েসেস। মানে তোমার জীবন হচ্ছে তোমার চয়েসের উপর ডিপেন্ড করে। তুমি যদি এইরকম চয়েস নিতে যে আজকে ক্লাসটা না করে আমি ঘুমাবো, এটা তোমার চয়েস। আর তুমি যদি এই সেরকম সিদ্ধান্ত নেই যে না আমি আজকে ক্লাসটা করবো না ঘুমাবো না, এটাও কিন্তু তোমার চয়েস। তো অনেক ধরনের আমরা হাই উতাস করি জীবনে, তো এগুলো আমাদের প্রত্যেকটা আমাদের ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করে। তো আমার আশা করি যে তোমরা যাতে সবাই একটা ভালো জায়গায় চান্স পেতে পারো, সবাই একটা ভালো জায়গায় যাও। তো এটার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার চয়েসটাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করা। আর দিন শেষে মনে রাখবা যে এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি টু টেল। আমাদের প্রত্যেকেরই কিছু আলাদা গল্প আছে। এই একটা সময় হয়তোবা আমি তোমাদের নাইম ভাই সবাই চিন্তা করতাম যে আমরা হয়তোবা কেউ বুয়েটে নাহলে ঢাকা ইউনিভার্সিটিতে এগুলাতে পড়বো। আমাদের সময় না আমরা অনেক ইউনিভার্সিটির নাম জানতাম না। কিন্তু দেখো আজকে আমরা বুটেক্সে পড়ছি বা যে আমরা রেসপেক্টেড একটা ইউনিভার্সিটিতে পড়ে আসছি। তো আমাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা স্টোরি তৈরি হয়েছে একটা ভার্সিটিকে কেন্দ্র করে। কিন্তু আমরা যদি অনেকে কি করি, অনেক সময় নিজের থেকে ভার্সিটিকে অনেক বেশি প্রায়োরিটি দিই, এই কারণে আমরা অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যাই। ঠিক আছে, ভার্সিটি গুলা ওই কার্ড বিল্ডিং এর একটা স্ট্রাকচার ছাড়া কিছুই না, প্রতিভা তোমার মধ্যে। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা। আবার নেক্সট একটা ক্লাসে দেখা হবে। নাইম, তোমার কিছু বলার আছে? টাটা, ভালো থেকো। নাইম, একজন তোকে লিখছে ভাই আপনি কি ডান খেতে বসেছেন? থামতে দে। হ্যাঁ, আমি এটা পাইছি সামনে, এটাই দিয়ে দিছি, বুঝছো? আচ্ছা, আর কিছু বিজ্ঞানী আমাদের ক্লাসে তো সবসময় কিছু বিজ্ঞানী থাকে, তারা লিখতেছে ভাই ফিফথ চ্যাপ্টার পড়াবেন না, এতক্ষণ তোদেরকে ফিফথ চ্যাপ্টার পড়ানো হয়েছে, তারা কই ছিলি? ঠিক আছে সমস্যা রাহুল, আল্লাহ হাফেজ। রাহুল ভাই, তাহলে পিডিএফটা এখানে আপলোড করে দেন ভাই। আচ্ছা, স্টুডেন্ট ভাই মাত্র আছে, ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।